হাই, সো আমাদের আরেকটা ন্যারেটিভ ডিসকোর্স পডকাস্টে আপনাকে ওয়েলকাম, অ্যান্ড দিস পডকাস্ট ইজ হোস্ট বাই মেকে টিম গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ। এবং আজকে আমাদের এপিসোডে আমাদের সাথে গেস্ট যিনি আছেন, আমি যখন প্রথম ইকোলজিক্যাল ফার্মিং, অ্যাগ্রিকোলজি এই ব্যাপারগুলো নিয়ে কাজ শুরু করেছিলাম, সো আমি যেই মানুষগুলোর কাছ থেকে শিখেছিলাম অর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল কনসেপ্ট, তাদের মধ্যে ওয়ান অফ দ্য অন্যতম হচ্ছে একজন ইফতেখার ভাই। সো আমাদের সাথে গেস্ট হচ্ছে মোহাম্মদ ইফতেখার আলী। সো হি ইজ এ রিসার্চার, বাট তার রিসার্চের পাশাপাশিও তার সবচেয়ে যেটা বড় পরিচয়, হি ইজ এ ফার্মার অ্যান্ড বাই হার্ট ফার্মার। সো ইফতেখার ভাই কেমন আছেন? ভালো, আপনি কেমন? হ্যাঁ, ভালো আছি, এবং আমি খুবই খুশি যে আপনাকে আমাদের ন্যারেটিভ ডিসকোর্স পডকাস্টে এসেছেন। এবং আজকে আমরা পুরোটা সময় একটু আলাপ আলোচনা করার চেষ্টা করব আমাদের কৃষি, আদিম কৃষি, বর্তমানের কৃষি এবং অলসো ভবিষ্যতের কৃষি। কিন্তু আপনার কাছে একটু শুনতে চাই যে আপনার এই পথে জার্নিতে আপনি আগে রিসার্চ করতেন, রিসার্চের সাথে বড়োভাবে যুক্ত ছিলেন, সেখান থেকে কৃষিতে আসলেন কীভাবে, ওর কৃষির এই কাজগুলোর সাথে যুক্ত হলেন কীভাবে? আমার প্রাতিষ্ঠানিক লেখাপড়া তো ভূগোল ও পরিবেশে ছিল, তো পরিবেশের প্রতি একটা ঝোঁক আমার সবসময় ছিল। পরবর্তীতে প্রায় 10 বছর আমি একটা গবেষণা প্রতিষ্ঠানে কাজ করি, সেখানে মূলত কৃষি এবং কৃষকদের সাথেই কাজটা ছিল। তো তাদের সাথে কাজ করতে গিয়ে এই কৃষিতে ফেরা আমার খুব হয়ে যায় যে ঢাকাতে বসে বসে অফিসে গবেষণা করাচ্ছে, যদি কৃষকদের সাথে মাঠে কাজ করতে পারি তাহলে এটা আমার জন্য ভালো হবে। তো গত বছর একটা সুযোগ পেয়েছিলাম, সেই সুযোগ কাজে লাগিয়ে বর্তমানে প্রাণ বৈচিত্র্য খামারে আমি কাজ করছি, মানিকগঞ্জের ঘিওরে। এটা দিলর জাহান ভাইয়ের সাথে ওখানে আমরা কাজ করছি কয়েকজন। আমাদের এটা একটা একই সাথে চাষবাস এবং আন্দোলন, এটাকে আমরা বলছি প্রাকৃতিক কৃষি। আচ্ছা ভাই, কৃষির কথা যখন আসলো আপনার কাছে, একটু আমরা আমাদের পুরো পৃথিবীর কৃষির যে জার্নিটা, এবং কৃষির জার্নির আগেও মানব জাতির একটা জার্নি ছিল। তারা হয়তো এভাবে কনভেনশনাল ওয়েতে, ডোমেস্টিক ওয়েতে ফার্মিংটা করতো না, হয়তো জঙ্গল বা বনের উপর মোর ডিপেন্ডেবল ছিল। তো এই যে মানুষের যে জার্নিটা, এটা আপনার কাছে একটু আমরা শুনতে চাই যে আগের সিস্টেমটা কেমন ছিল, ওখান থেকে আদিম কৃষিতে আসলো কীভাবে মানুষরা, এটা একটু আপনার কাছে শুনতে। কৃষির বিকাশ ও রূপান্তরটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা সহজে আলোচনায় আনি না। তো এখন পর্যন্ত যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, এতে মোটামুটি ধারণা করা হয় যে 12,000 বছর আগে থেকে কৃষির কাজটা শুরু হয়। তো এটা শুরু হয়েছিল সর্বশেষ যে বরফ যুগ বা আইসেসটা শেষ হয়, এরপর পৃথিবীটা যখন একটু গরম হয়, আর্দ্র হয়, তখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কয়েকটা জায়গায় বিচ্ছিন্নভাবে কৃষিটা শুরু হয়। তো প্রথম দিকে স্থানীয় পরিবেশে যেসব গাছপালা, উদ্ভিদ, প্রাণী এদের পাওয়া যেত, ওদেরকে গৃহপালিত করে মূলত এই কৃষিটার উদ্ভব। যেমন ধরা যাক মেসোপটেমিয়ার সভ্যতা যেখানে হয়েছে, উত্তর ইরাকের লেভ্যান্টে, ওখানে ওরা গম, যব, উট এ ধরনের বিষয়গুলোকে গৃহপালিত করে কৃষিকাজটা শুরু করে। একইভাবে দক্ষিণ আমেরিকায় ওরা আলু, উত্তর আমেরিকা বা মধ্য আমেরিকাতে ওরা ভুট্টা, বা আমাদের চীনে বা এই ভারতীয় উপমহাদেশের ধান, বেগুন এইগুলো গৃহপালিত করে মূলত কৃষিটার বিকাশ শুরু। এর আগে তো মানুষ সংগ্রহ শিকারের উপর মূলত নির্ভর করে জীবন নির্বাহ করত। তো আমরা যতটুকু জেনেছি যে প্রথম কোনো নারীর হাতে বোনা বীজ দিয়ে কৃষিটার উদ্ভব। তো একটা আম গাছ হয়তো আছে পাহাড়ের উপর, তো আম খেতে গেলে পাহাড়ের উপর উঠতে হয়। তো আমি যখন আমের আটিটা খেয়ে আমার বাড়ির পাশে বা নিচু কোনো জায়গায়, আমার সুবিধাজনক জায়গায় ওটা লাগাচ্ছি, তো পছন্দসই জায়গায় পছন্দসই বীজটা বুনে পছন্দসই ফসল চাষ করে তো কৃষি। তো এইভাবে ধীরে ধীরে কৃষিটার উদ্ভব বিভিন্ন অঞ্চলে হয়। তো এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, কৃষিটা তাহলে মানুষ শুরু করেছিল তার স্থানীয় যে প্রাণবৈচিত্র্য সেগুলোর উপর ভিত্তি করে। সেইগুলোর বীজগুলো তারা বোনার চেষ্টা করেছে, এর মধ্যে যেগুলো ভালো ফলাফল দিয়েছে সেইগুলোকে আরও করে বিকশিত করেছে। প্রথম দিকে হয়তো এখন যেমন আমরা কৃষি প্লটগুলো দেখি, কৃষি জমিগুলো দেখি, এরকম কৃষি ছিল না, হয়তো অনেকটাই ছোটোখাটো পরিসরে শুরু হয়েছে। এরপরে আস্তে আস্তে ফসলের নিরাপত্তা এবং ফসলগুলো উত্তোলন, এইগুলোর কারণে মানুষকে স্থায়ী বসতি করতে হয়েছে, মানে হারভেস্টিং লস কমানো বা মোর দ্রুত ট্রান্সপোর্টেশন, নেভিগেশন গুলো। যদি ওখানে ফসল বুনে আগে যেমন মানুষ যাযাবর ছিল, এরকম ঘুরতে চলে যায়, আমার ফসলটা তো ভালো থাকবে না। তো ফসলের নিরাপত্তার জন্য মানুষকে ফসলের ক্ষেতের পাশে বাড়ি বানাতে হয়েছে। ওখান থেকেই সমাজ, আমি বলতে চাচ্ছি কৃষির বিকাশের সাথে সাথে মানুষের যে স্থায়ী বসতির ধারণা, এটা শুরু হয়।
এবং সমাজ গ্রাম শুরু হয়। আচ্ছা ভাই, ইন্টারেস্টিং। আমার এটা শুনে আপনার জাস্ট মনে হচ্ছে এখন যে আপনার বলতেছিলেন ডোমেস্টিসাইড, যেমন আমি আমি যখন স্টাডি করি, আমি পড়াশোনা করেছিলাম, তখন আমি পড়েছিলাম যে এখন যে আমরা যে কুকুর দেখি এটা এক সময় ওয়াইল্ড ডগ আকার ছিল, মানুষের সাথে ডোমেস্টিসাইড হওয়ার পরে ওরা এখন এরকম সভ্যর মতো হয়ে গেছে আর কি। যদি সভ্য শব্দটা নিয়ে আমার অনেক ডিবেট আছে, কিন্তু এরকম যদি আমরা বলি যে ভুট্টা, যেমন আমি কিছুদিন আগে সিএসটিতে গিয়েছিলাম, ওখানে এখনও রঙিন ভুট্টাগুলো পাওয়া যায়, তো কিছুটা ওয়াইল্ড এখনও। ধানের কথাও যদি বলি, কিছু কিছু ধান আমি দেখেছি যে প্রচণ্ড আঁশযুক্ত, যেটা এখন হয়তো ডোমেস্টিসাইড না। আলুর এরকম অনেক বন্য কিছু আলু পাওয়া যায়। তার মানে ডোমেস্টিসাইডের একটা বড় ব্যাপার এটাতে যেমন এসছে, কিন্তু আপনি ভাবে বলতেছিলেন, এটা শুনে আমার মাত্র মনে হলো যে মানুষ কি আসলে কৃষিকে ডোমেস্টিসাইড করেছে, নাকি আপনি যে বললেন যে কৃষিটা ঠিকমতো পর্যালোচনা, ক্রপ হারভেস্টিং, কালেকশন এটা করার জন্য মানুষকে স্থায়ী হতে হয়েছে, তার মানে কি আসলে মানুষ কৃষিকে ডোমেস্টিসাইড করেছে, নাকি কৃষির কারণে মানুষ ডোমেস্টিসাইড হয়েছে কিছুটা? দুইটাই ঠিক। একদিকে আমরা যেমন ধানের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি, ধানও সেরকম আমাদের উপর ডিপেন্ডেবল হয়ে গেছে। না, মানুষ যেমন আপনার ভাই বলেছিলেন আগে ঘুরে বেড়াতো, যাযাবরের মতো বা নোম্যাডসের লাইফস্টাইল লিড করতো, কিন্তু কৃষিটার যদি আপনি 3 মাস ধরে একটা হারভেস্ট করেন, আপনাকে ডেফিনেট ওই জায়গাতে থাকতে হচ্ছে। তার মানে কৃষির কারণে আপনার স্থাপনাটাকে একটু তৈরি করতে হচ্ছে, ব্যাপারটা কি কিন্তু এরকম কিছুটা? আমারও এরকম পড়াশোনা, এরকমই ধারণা যে আগে তো যাযাবর ছিল কেন, ফসল তো তখন ছিল না, যে মৌসুমে যে অঞ্চলে যে খাদ্য পাওয়া যেত, ক্রপগুলো আর কি, ক্রপ না, ওইটা তো হান্টার গ্যাদারার। ওকে। তো যে মৌসুমে যেখানে খাদ্য পাওয়া যাচ্ছে ওই খাদ্যটা সংগ্রহ করার জন্য ওরা এরকম একটা চক্রের মতো বিভিন্ন জায়গায় করতো, ঘোরাফেরা করতো। তো পরে যখন ডোমেস্টিকেটেড বা গৃহপালিত করলো স্থানীয় এইগুলো, তখন তো তাকে এরকম করতে হলো। এবং এটা করতে করতে দেখা গেল যে কিছু উদ্বৃত্ত হয়েছে, তার পরিবারে বা তার গোষ্ঠীতে যতটুকু লাগে তার চেয়ে বেশি লাগছে, বেশি উৎপাদন হয়েছে। তখন কি হলো, তখন ওই ফসলগুলো আশেপাশের সাথে বিনিময় শুরু হয়। বিনিময় এভাবে করতে করতে হয়তো তারা সিদ্ধান্ত নিল আমাদের গ্রামের পাশে যে বটতলাটা আছে, এর নিচে আমরা সপ্তাহে একদিন বসবো, যার যেটা উদ্বৃত্ত ফসল আছে আমরা ওটা করব। এই বসতে বসতে ওই জায়গাগুলো পরবর্তীতে বাজার, এবং ওই জায়গাগুলোতে পরবর্তীতে মেসোপটেমিয়া সভ্যতা, সিন্ধু সভ্যতা, মায়া সভ্যতা, বড় বড় সভ্যতা এবং নগরগুলো তৈরি হয়। এই কৃষি দূর দূরান্তের মানুষ হয়তো জানতো যে অমুক জায়গাতে গেলে অমুক বীজটা বা সিডটা পাওয়া যেতে পারে। অ্যামেজিং। তো ভাই, এই যে কৃষির যে পদ্ধতিগুলো বলছিলেন, এটা তো 10,000 বছর ধরে চলে আসতেছিল। দেন ইটস কাম দ্য ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং। আমরা একটু আপনার কাছে শুনতে চাই যে আমাদের কৃষির এই যে আদি যে পদ্ধতিগুলোর কথা বললেন, এখান থেকে আমাদের বর্তমানের কৃষিটার যে ট্রানজিশনটা, এটা একটু আপনার কাছে ব্রিফলি শুনতে চাই যে ওভারঅল ট্রানজিশনটা কেমন ছিল বা কেন ছিল। তো ওই যে যখন উদ্বৃত্তগুলো বেচা বিক্রি শুরু হলো, এর মাধ্যমে দূর দূরান্ত থেকে লোকজন আসতো, ফসলের বীজগুলো এক জায়গা থেকে এক জায়গায় ছড়িয়ে গেল, মানুষও কৃষি জমি বাড়ছে, চাহিদা বাড়ছে, যেহেতু স্থায়ী বসতি তৈরি হয়েছে, মানুষের সংখ্যাও বেড়ে যাচ্ছে। আগে যাযাবর পরিবারের চেয়ে পরবর্তীতে যারা গ্রামে বাস করছে তাদের সন্তান বেশি হচ্ছে, তো স্বাভাবিকভাবে কৃষি জমির সম্প্রসারণ হচ্ছে, এক জায়গা থেকে বীজগুলো আরেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তো এইভাবে মোটামুটি ছোট পরিসরে কৃষিটার বিকাশ এবং রূপান্তর ঘটছিল। তো এইখানে একটা বড় ঘটনা ঘটে বিগত 1000 বছরে মূলত। তো এই ঘটনাটা ঘটায় হচ্ছে ইউরোপীয়রা, ওদের ওখানে কৃষিটা অত ভালো ছিল না, প্রাকৃতিক এবং সামাজিক নানা কারণে, কারণ ওখানে বরফ পড়ে, মাটিটা রুক্ষ, তো এই কারণে তাদের ওখানে খাদ্যের একটা অভাব ছিল। পাশাপাশি শীতের জন্য তাদেরকে গাছ কেটে ঘর গরম রাখতে হতো, ফলে উদ্ভিদ রাজিও কমে গেছিল। তো ফলে তাদের একটা অভাব, খাদ্যের একটা দুর্ভিক্ষ এবং সামাজিক একটা সংকট তৈরি হয়। তো এই সংকট থেকে পরিত্রাণের জন্য তারা আশেপাশে এক্সপ্লোর করা শুরু করে যে কোথায় গেলে আমরা একটু খাবার পাবো, একটু পয়সা করতে পারবো, যেটা নিয়ে আমার পরিবারকে খাওয়াতে পারবো। তো বাংলাদেশে দেখেছেন না, যেমন নোয়াখালীর মানুষজন প্রাকৃতিক দুর্যোগের কারণে সারা দেশে সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে, এরকম ওরাও এরকম ছড়িয়ে গেছে। তো এরকম আপনারা জানেন যে কলম্বাস স্পেনের রানীর কাছ থেকে টাকা নিয়ে 1490 সালের দিকে ইন্ডিয়া খুঁজতে বের হয়। ওদের কাছে আইডিয়া ছিল যে ওরা শুনেছিল যে আমাদের ভারতীয় উপমহাদেশের বস্ত্র, চীনের চা এবং ইন্দোনেশিয়ার গোলমরিচ খুব বিখ্যাত মশলা, তো এগুলো দিয়ে যদি ব্যবসা বাণিজ্য করতে পারে ওরা একটু টাকা কামাতে পারবে, এই জন্য ওরা ইন্ডিয়ার খোঁজে আসছিল। তো ইন্ডিয়া খুঁজতে গিয়ে ওরা ওয়েস্ট ইন্ডিজে চলে যায়, উত্তর আমেরিকাতে। তো ওখানে যখন চলে যায়, ওখানকার যারা রেড ইন্ডিয়ান বা অন্য আদিবাসীরা ছিল, তারা তাদেরকে ওই কলম্বাসের যে নৌবহর, তাদেরকে মাছ এবং ফল দিয়ে অভ্যর্থনা জানায়। এর বিনিময়ে
ওরা পরবর্তী 100 বছরে পুরো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকার জায়গাগুলো দখল করে নেয় এবং ওখানে যেসব আদিবাসী থাকতো তাদেরকে মেরে ফেলে তাদের জায়গা জমিগুলোতে বিভিন্ন ক্যাশ ক্রপ, চা, কফি, এই ধরনের বিষয়গুলো চাষ করা শুরু করে। কারণ ওরা লন্ডনে সকালে বসে চা খায়, চায়ের সাথে আবার একটু চিনি লাগে, এগুলোর ব্যবসা আছে, সংরক্ষণ করা যায়। তো এই ফসলগুলো ওরা বড় বড় প্ল্যান্টেশন করে করা শুরু করে। এই ধারাবাহিকতায় ওদের ওখানে কিছু পয়সা কড়ি জমতে থাকে। এই যে এই ব্যবসাগুলোর মাধ্যমে যে পয়সা কড়ি ওরা পেল, এটা দিয়ে আরো নতুন নতুন অভিযান তারা পরিচালনা করে। এক সময় ওরা ভারত উপমহাদেশে চলে আসে, এসে ইউরোপের একটা জাস্ট কোম্পানি ইস্ট ইন্ডিয়া, ভাস্কো দা গামা যেটা লিডার ছিল, পুরো ভারত উপমহাদেশটা ওরা দখল করে নেয়। এরকম ইন্দোনেশিয়াটা আরেক দেশ দখল করে নেয়। দখল করে এই জায়গাগুলোতে ওরা একটা ওদের উপযোগী শাসন ব্যবস্থা কায়েম করে। এখানেও ওখানকার মতো যে ক্যাশ ক্রপগুলো আছে, আফিম, পাট, গাঁজা, এই ধরনের বিষয়, ইন্টেন্সিভ ফার্মিং। একটু এখানে আমি থামাচ্ছি, আবার এখানে আমি ব্যাক করবো যে কিভাবে ছড়িয়ে যাচ্ছিল। বাট যেহেতু আমাদের ওয়েস্ট ইন্ডিজ থেকে একদম সুদূর ভারত মহাদেশে চলে এসেছি, মানে আমেরিকা থেকে এশিয়াতে, এবং দুই জায়গাতে ওরা চেষ্টা করতেছিল যে ওদের ক্র্যাশ ক্রপগুলোকে ছড়ায় দেওয়ার জন্য। তার মানে তো ওদেরকে একটা মোটা দাগে স্থানীয় যে ভূমির ব্যবস্থা, পানির ব্যবস্থা বা ফসলের ব্যবস্থা, এটাকে মোটা দাগে চেঞ্জ করতে হয়েছে। সো এটা নিয়েও আমরা একটু শুনতে চাই আপনার কাছে, এটার পাশাপাশি যে চেঞ্জগুলো কেমন ছিল। অবশ্যই ওরা যখন আমাদের এখানে এসে 1757 সালের দিকে যখন জিতে গেল, 1757 থেকে 1793 পর্যন্ত ওরা আমাদের এখানকার ভূমি ব্যবস্থা থেকে সবচেয়ে বেশি কিভাবে রাজস্ব আদায় করা যায় এই জন্য নানান পরীক্ষা নিরীক্ষা, আইন কানুন চালায়। এবং এই সময়টা বাংলাদেশের কৃষি এবং গ্রামীণ সমাজের জন্য খুবই ভয়ঙ্কর একটা সময় যায়। পরবর্তীতে তারা 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত বলে একটা ইউরোপীয় ভূমি ব্যবস্থা আমদানি করে, যেখানে বড় বড় জমিদারদের কাছে জমিগুলোর দায়িত্ব থাকবে এবং ওরা খাজনাটা তুলে ব্রিটিশ সরকারকে বা ইউরোপের সরকারকে জমা দেবে। এর আগে জমির মালিকটা ছিল মূলত গ্রাম এবং সমাজ। সো কারো কোনো জমি, কতটুকু জমি লাগবে এটা সমাজেই, গ্রামের মধ্যেই ঠিক হতো এবং গ্রামের কৃষি প্রতিবেশ উপযোগী ফসলগুলো বা ওই ধরনের উদ্ভিদ প্রাণীগুলো ওখানে চাষাবাদ হতো এবং ওগুলোর পাশাপাশি নানা ধরনের অচাষকৃত এবং যে ডোমেস্টিকেটেড রাইস, ওই রাইসের যে বুনো আত্মীয় স্বজন, ওরাও এইসব জায়গায় বিরাজ করতো। কিন্তু ব্রিটিশরা যখন রাজস্ব আদায়ের চিন্তাভাবনা নিয়ে ভূমি ব্যবহারটাকে সাজালো, সেখানে ওরা এই বিষয়গুলোকে ইগনোর করে, এই বিষয়গুলোকে পাত্তা না দিয়ে, আমলে না নিয়ে, পুরো একটা কিভাবে কত বেশি রাজস্ব এখান থেকে আদায় করা যায় এরকম একটা সিস্টেম চালু করলো। ফলে গ্রামীণ সমাজের যে জমিগুলো আছে এগুলো সব রাষ্ট্র নিয়ে নিল এবং রাষ্ট্র বলে ব্রিটিশ রাজ পরিবার বা ওরা নিয়ে নিল এবং ওই জমিগুলো জমিদারদের দখলে থাকলো। জমিদাররা রাজস্বটা তুলে সূর্যাস্ত আইনের মাধ্যমে ব্রিটিশদের কাছে জমা দিবে। তো এটার ফলে কি হলো, এর আগে যখন আগেও রাজস্ব ছিল, খাজনা ছিল, কিন্তু ধরেন কোনো দুর্যোগ হলো বা কোনো একটা সামাজিক সংঘাত হলো বা কোনো ঝামেলা হলো, ওইটা মোগল সাম্রাজ্য বা অন্য যারা ছিল তারা একটা কনসিডার করতো। কিন্তু যখন চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেল, সূর্যাস্ত আইন, যে রাজস্ব না দিলে জমিদারিতে দেউলিয়া হয়ে যাবে, তখন এগুলো দেখার বিবেচনা নেই। তখন হচ্ছে ফসল হোক না হোক ওই ভূমি ব্যবহারের বিনিময়ে কৃষককে অবশ্যই রাজস্বটা দিতে হবে, এ ধরনের একটা সিস্টেম ওরা চালু করে ফেললো। ফলে জমিদারের দায়িত্ব হলো রাজস্বটা তুলে ব্রিটিশ সরকারকে জমা দেওয়া। এখন জমিদাররাও আবার দেখলো যে এত কষ্ট করে আমি কোথায় কোথায় গিয়ে খাজনা তুলবো, এই জন্য ওরা ওদের আওতাভুক্ত জমিগুলো আবার তালুকদার, পত্তনিদার, এই ধরনের বিভিন্ন স্তরে ভাগ করে দিল। ফলে কৃষক এবং ব্রিটিশরা মানে যে মাঝখানে অনেকগুলো স্তর তৈরি হলো। এই স্তরের কারণে রাজস্বের হারটা বেড়ে গেল। ফলে কৃষককে ওই জমি ব্যবহারের বিনিময়ে বেশি রাজস্ব দিতে হচ্ছে এবং তাকে নীল, পাট, ব্রিটিশদের যেটা দরকার এই ধরনের ফসলগুলো চাষ করার জন্য অবিরাম চাপের মধ্যে রাখা হতো। আপনারা নীল দর্পণ পড়েছেন যে নীল চাষ না করলে কৃষক পরিবারের মা বোনদের ধরে রাখা হতো, কৃষকদেরকে জেলখানায় ভরে নির্যাতন, দাদন দেওয়ার একটা পুরো প্রক্রিয়া ছিল, নীল বিদ্রোহ হয়েছে। তো এই পুরো প্রক্রিয়াটা আমাদের কৃষক সমাজ সহজে মেনে নিতে চায়নি। তারা বিভিন্ন জায়গায় অজস্র, বিশেষ করে আদিবাসীরা অজস্র বিদ্রোহ করার চেষ্টা করেছে, কিন্তু ব্রিটিশদের শক্তির সাথে ওরা পেরে ওঠেনি, এই জন্য বিদ্রোহগুলো সফল হয়নি। কিন্তু আলটিমেটলি যেটা হলো, আমাদের এই কৃষি প্রতিবেশটা কিছুটা পাল্টে গেল। যেমন আগে গ্রামের মানুষ
কিছু জায়গা ওরা এমনি একটা ধানের জঙ্গল বা গ্রামের জঙ্গল জলাভূমি বা সংরক্ষণ বা অভয়ারণ্য হিসেবে রাখতো, কিন্তু ব্রিটিশদের ওখানে তো এগুলো নেই। ওদের এগুলো সব কেটে সাফ করে কিভাবে সম্পদটা বাড়ানো যায়, বা বিশেষ করে যারা জঙ্গলে থাকতো তারা জঙ্গল নিজেদেরকে জঙ্গলের অংশ মনে করতো। কিন্তু ব্রিটিশরা যখন গেল তখন ওরা জঙ্গলে ওদের রেল লাইনে স্লিপার লাগবে, ওদের যুদ্ধে যাওয়ার জন্য জাহাজ লাগবে, এই জন্য শাল, সেগুন এ ধরনের যে কাঠ হয় মনোকালচার করে ফেললো। ফলে আমাদের যে মিশ্র বাগানগুলো ছিল বিভিন্ন অঞ্চলে সেগুলো এই 1-2 রকম কাঠ গাছের বাগানে পরিণত হলো, এবং ওই বনে যারা ছিল তারা তখন অপরাধী হিসেবে বিবেচিত হলো। এবং এটা অপরাধী নিয়ন্ত্রণ আইন রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে এবং আদিবাসী, বনবাসী, গ্রামবাসী তাদের জমি এবং প্রাকৃতিক সম্পদগুলো সরকার নিয়ে নিল, এবং ওই রকমের একটা আবহ তৈরি করলো যে জঙ্গলে থাকা হচ্ছে সবচেয়ে অসভ্য বর্বরের কাজ। আপনি যদি কৃষি করেন আরেকটু শিক্ষিত বা সভ্য, আর কৃষি ছেড়ে যদি আপনি শিল্পে আসতে পারেন, মানে অফিস করতে পারেন, তাহলে আপনি পুরোপুরি একটা সভ্য মানুষ। তার মানে কি ভাই এটা কিছুটা ন্যারেটিভের মতো, যেমন আমরা এখন অনেক সময় শুনি যে চাষা ইজ এন স্ল্যাং হয়ে গেছে, এখন গালি অর্থে ইউজ করি। কিংবা যদি আমরা বলি যে একটা কৃষক পরিবারের, খুব সম্মানজনক আমরা শুনি না, কিন্তু তো এই ন্যারেটিভগুলো কি তার মানে ওই সময় থেকে কিছুটা বিল্ড করা হয়েছে আমাদের ব্রেনে, যে কৃষিটা তার মানে এটা একটু পিছিয়ে পড়া বা একটু, কিন্তু এন্ড অফ দ্য ডে ওরাই আমাদের ফুড সিকিউরিটির জন্য কিন্তু একটা হিউজ এফোর্ট দিয়ে যাচ্ছে আমাদের। কিছুটা এরকম ন্যারেটিভগুলো কি তখন থেকে শুরু হয়েছিল ব্রিটিশদের কলোনিয়াল পিরিয়ড থেকেই? আমার মনে হয়, কারণ আগে কৃষিটা করতো জ্ঞানীগুণী মানুষ। মানে একটা কৃষক ধরেন ও চাষ করবে মাটিতে, তার মানে ওকে সয়েল সায়েন্স জানতে হয়, ওখানে ও উদ্ভিদ লাগাচ্ছে মানে বোটানি জানতে হয়, ওই উদ্ভিদে প্রাণী আসছে, তার গৃহপালিত প্রাণী আছে, তার মানে তাকে জুওলজি জানতে হয়, এবং এই তিনটার যে মিথস্ক্রিয়ায় ইকোলজি তাকে জানতে হয়, তার বৃষ্টি হয় তাকে আবহাওয়াবিদ্যা জানতে হয়, ভূগোল জানতে হয়, এবং তার জমির পাশে আরেকজনের জমির আইল আছে, মানে তাকে সমাজ বিজ্ঞান, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট জানতে হয়, তাকে ফসলটা বাজারে নিয়ে যেতে হচ্ছে, তাকে অর্থনীতি জানতে হয়। একটা কৃষককে এত মাল্টিডিসিপ্লিনারি জ্ঞানের অধিকারী হতে হয়, তো স্বাভাবিকভাবেই আমাদের কৃষকরা এরকম একটা জ্ঞানের অধিকারী ছিল। কারণ আমরা এরকম পড়েছি যে ব্রিটিশরা একবার একজনকে পাঠিয়েছিল কৃষি বিশেষজ্ঞ, যে ভারতীয় উপমহাদেশের এদেরকে জৈব কৃষি শিখাতে। তো সে যে প্রতিবেদনটা পাঠিয়েছিল ওখানে লেখা ছিল যে এখানকার কৃষকরা অসম্ভব জ্ঞানী, উল্টো ইংল্যান্ড থেকে কৃষি অফিসার এবং কৃষকদেরকে এখানে পাঠানোর জন্য যে কিভাবে জৈব কৃষি বা ভালো ধরনের কৃষি করা যায়। তো এই ধরনের একটা বিষয় তো ছিলই। তো ফলে এটা ধীরে ধীরে যখন কৃষিতে খাজনা বেড়ে গেল, পছন্দসই ফসলটা আমি চাষ করতে পারছি না, পাশাপাশি ওই যারা ব্রিটিশ ক্ষমতাশালী আছে তাদের আশেপাশে যদি তাদের কিছু কেরানিগিরি করা যায়, একটু ক্ষমতা পাওয়া যায়, একটা মাসিক মাইনে পাওয়া যায়, তো বুদ্ধিমান এবং শক্তিশালী মানুষজনরা কৃষিটা ছেড়ে অকৃষি পেশায় চলে যাওয়া শুরু করে। কলকাতা, যশোর, ঢাকা বিভিন্ন শহরে গিয়ে যে কেরানির মতো কাজগুলো, হিসাব রক্ষণ বা এ ধরনের ব্রিটিশদের সহায়ক হিসেবে কাজগুলো করা শুরু করে। এবং যেহেতু জমি হারা হয়ে গেল, তারা কৃষকরা একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়। পাশাপাশি আপনারা জানেন এই পুরো সময়ে যখন শিল্প বিপ্লব শুরু হলো, ইংল্যান্ডের ম্যানচেস্টারে গার্মেন্টসে ওদের পলিস্টার বা এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টস তৈরি হলো, তখন আমাদের যে মানে বস্ত্রের কার্পাস বয়ন শিল্প যে একটা খুবই বিখ্যাত অবস্থা ছিল, এখানে মসলিন ছিল, রেশম ছিল, নানা ধরনের ছিল, এই কারিগরদের তারা ব্যবসাটা বা তাদের কারিগরিটা নষ্ট করে দেয়। কারণ এই পোশাকগুলো থাকলে ব্রিটিশদের পোশাকটা কেউ কিনবে না, ফলে তারা তাঁত নষ্ট করে দেয়। আপনারা ভিডিও দেখেছেন যে তাঁত উঠানে নিয়ে ফেলে দিয়েছে এরকম। আমাদের গান্ধীজির প্রতীক ছিল তাঁত, মানে এটা ছিল স্বদেশী বা আমাদের সার্বভৌমত্বের জন্য জরুরি। তাঁতিদের আঙ্গুল কেটে দেওয়ার ঘটনা আমরা পড়েছি, এবং এগুলোর কাপড়ের ট্যাক্স খুব বাড়িয়ে দিত, যে ইন্ডিয়ার বাইরে যেতে গেলে একটা বড় অঙ্কের কর দিতে হবে। অন্যদিকে ব্রিটিশদের উৎপাদিত যে পোশাকগুলো, এগুলো খুবই কম ট্যাক্সে বিভিন্নভাবে নানা রকম সুযোগ সুবিধার মাধ্যমে আমাদের এখানে বাজারে এবং বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। ফলে আমাদের এই কার্পাস বয়ন শিল্প, যে বস্ত্র শিল্পের সাথে যারা কারিগর ছিল তারাও কাজ হারায় ফেলে, তারাও আলটিমেটলি কৃষিতে যোগ দেয়। ফলে কৃষকের সংখ্যা হয়ে গেল বেশি, জমি হয়ে গেল কম, কৃষকের জমি হয়ে গেল কম। এবং এই ধারাবাহিকতায় দেশভাগের পর হিন্দু যে জমিদারদের বড় বড় জমিগুলো ছিল সেগুলো সচ্ছল মুসলিমদের দখলে চলে আসে। জমিদারি উচ্ছেদের যে মূল উদ্দেশ্য
যে তেভাগা আন্দোলন বা বিভিন্ন আন্দোলন সংগ্রামের যে মূল উদ্দেশ্য। এবং অলসো 1950-তে যে ইস্ট বেঙ্গল অ্যাক্ট, ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট এবং টেনেসিতে এখানেও বলা হচ্ছিল যে 50 বিঘা বা এত বিঘার বেশি জমি রাখতে পারবে না, এরকম একটা ল 1950-তে একটা পাস হয়েছিল অলসো। সেটার ফলে লগুলো কারা করলো? লগুলো তো করেছে জমির মালিকরা, রাইট, যারা তাদের জমিটা কৃষকদেরকে বর্গা দিয়ে যে উদ্বৃত্ত অর্থ পাচ্ছে সেটা দিয়ে নিজেদের সন্তানদেরকে পড়াশোনা শিখিয়েছে, বিভিন্ন অকৃষি পেশায় যুক্ত করেছে, আবার গ্রামের জমি থেকেও তার আয় আসছে। যার এরকম বহুমুখী আয় আছে তারা এই কৃষির যে দুষ্টচক্র এটা থেকে বের হয়ে এসে কিছু অতিরিক্ত টাকা পয়সা কামাই করেছে, এবং তারাই রাজনীতিতে সক্রিয় ছিল এবং তারাই এই আইনগুলো করেছে। ফলে কেউ তো নিজের জমি কমাবে না। ফলে এই আইনগুলো 1984-তেও আমাদের ভূমি সংস্কার অধ্যাদেশ হয়েছে, যে এখানে তেভাগাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, ল্যান্ড সিলিং কয়েকবার চেঞ্জ করা হয়েছে, কিন্তু আলটিমেটলি কৃষকদের যে ভূমির উপর অধিকার বা প্রাকৃতিক সম্পদের অধিকার এইটা প্রতিষ্ঠা হয়নি। ফলে ক্রমে সে যখন বর্গা করেছে, তাকে এক ভাগ ফসলের ভাগ পেয়েছে, এক ভাগ মালিক নিয়ে চলে গেছে, আর এক ভাগ মানে দুভাগ মালিক নিয়ে চলে গেছে, আর এক ভাগ তার খরচ হয়েছে। ফলে সে লাভ করতে পারছিল না। লাভ না করতে পারার কারণে তাকে সবসময় কৃষিতে একটা ব্যতিব্যস্ত অবস্থার মধ্যে, একটা হাহাকারের মধ্যে থাকতে হয়েছে। ফলে অকৃষকরা স্বাভাবিকভাবে তাদের চেয়ে এগিয়ে গেছে, এবং এখন পর্যন্ত এই কৃষকদের ভূমির উপর অধিকারটা আমরা স্থাপন করতে পারিনি। কারণ আমাদের এই রাজনীতিবিদরা অধিকাংশই ছিল জোরদার শ্রেণীর, আমাদের কৃষক শ্রেণী তো রাজনৈতিকভাবে ক্ষমতাবান হতে পারেনি। ফলে এত বিশাল সংখ্যক কৃষকরা তাদের ভূমিতে যে অধিকার এটাই মানে they lose their land gradually also আরো। আচ্ছা, এটার সাথে আমরা কিছুটা মনে হয় বুঝতে পারতেছি যে ওভারঅল মানে গ্র্যাজুয়ালি ল্যান্ডের উপরে ওনারশিপটা কীভাবে ধীরে ধীরে হারিয়ে গেল। এখান থেকে আমরা এবার একটু জাম্প করি আমাদের কেমিক্যাল ফার্মিংয়ে কীভাবে আসলো আমাদের বর্তমানের কৃষিতে। একটা পার্ট আমরা বুঝতে পারলাম যে কৃষির কিছু আদি মেথড ছিল, কৃষকরা কিছুটা স্বয়ংসম্পন্নও ছিল, এবং স্বয়ংসম্পন্ন ছিল কিন্তু ল্যান্ডের অধিকার হারিয়ে ফেলেছিল। কিন্তু তারপরে যেই সময়টাতে আমরা একটু বর্তমানের পিরিয়ড দেখতে পাচ্ছি যে একদমই প্রত্যেকটা কৃষি জমিতে কেমিক্যাল, পেস্টিসাইড, কীটনাশক বা হার্বিসিসাইডের হাইব্রিড বীজ, জিএমও এগুলোতে ছড়িয়ে গেছে, এই ট্রানজিশনটা কেমন হলো আমাদের কৃষিতে? এটাকে অনেকে বলে ডেভেলপ মেন্টালিটি, মানে উন্নয়ন মানসিকতা। ধরেন যখন আমাদের এখানে ভারত, পাকিস্তান এই দেশগুলোকে স্বাধীন করে দিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, তখন ইউরোপীয়দের অবস্থা খুব খারাপ। তো এত দূর থেকে এই উপনিবেশগুলা, তাদের যে কলোনিগুলা, এগুলো মেনটেন করাটা খরচ সাপেক্ষ এবং শ্রম সাপেক্ষ ব্যাপার। ফলে ওই সময় থেকেই তারা এমন একটা সিস্টেম চালু করতে চেয়েছিল যাতে পুরো কৃষিটা এবং আমাদের পুরো অর্থনীতিটা তাদের নিয়ন্ত্রণে থাকে। তো এটার জন্য 1950-এর দশক থেকেই দেখবেন কলম্বো প্রজেক্ট বা এই ধরনের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বড় বড় কলকারখানা, বড় বড় বাঁধ, বড় বড় বিদ্যুৎ কেন্দ্র, এই বিষয়গুলো আমাদের এখানে শুরু হয়। এখন কৃষিতে কিভাবে হবে? এর মধ্যেই ওরা কৃষিটাকে নিয়ন্ত্রণ করার জন্য এক ধরনের বীজ বের করে, যেই বীজটাকে ওরা বলছে উচ্চ ফলনশীল বীজ। প্রকৃতপক্ষে ওইটা হচ্ছে উচ্চ উপকরণ ধারণে সক্ষম বা হাই ইনপুট রেসপন্সিভ বীজ। তো ওরা চিন্তা করলো যে এই বীজগুলো যদি ওরা এটা আমাদের এখানে ঢোকাতে পারে, তাহলে যেহেতু বীজ দিয়ে কৃষিটা শুরু হয়, তাহলে আমাদের পুরো কৃষিটা তারা নিয়ন্ত্রণ করতে পারবে। তো এরকম 60-এর দশকে আমাদের এখানে ধান এবং মেক্সিকোতে গমের উচ্চ ফলনশীল বীজ দেওয়া হয়। আমাদের এখানে দেওয়া হয় IR8, মানে ইরি ধান 8। আমাদেরকে বলা হলো যে ওই সময়টাও উপনিবেশিক শাসন শোষণের কারণে আমাদের অবস্থা এমনি খারাপ, আমাদের সব মানে কোহিনূর হীরা থেকে শুরু করে আমাদের ভালো যা কিছু ছিল সব ওরা নিয়ে চলে গেছে। মানুষের মধ্যে একটা চূড়ান্ত হাহাকার। এর মধ্যে 43 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ওরা যে একটা খাদ্যগুলো স্টক করেছিল, সব নৌকা ওরা নিয়ে নিয়েছিল। এর ফলে আমাদের এখানে মরন্তর হয়, এখানে মারাত্মক একটা দুর্ভিক্ষ হয়ে যায়। আমরা বলি যে কচু ঘেঁচু খেয়ে থাকি, ইভেন কচু ঘেঁচেও জুটছিল না মানুষের। তো এরকম যখন আমাদের একদম একটা দুর্বিষহ, আমরা অভাবে ক্লান্ত, আমাদের খাদ্য নেই, আমরা দরিদ্র, এরকম একটা অবস্থায় ওরা আমাদেরকে বলল যে তোমাদের যে দেশি বীজ আছে, যে ট্র্যাডিশনাল ওয়েতে তোমরা কৃষিকাজটা করছো, এভাবে তো তোমাদের খাবার হচ্ছে না, আমাদের বীজগুলো নাও, এটাতে বেশি ফলন হবে। দিয়ে আমাদেরকে এই বীজগুলো দেয়া হলো। কিন্তু কথা হচ্ছে ওই বীজ তো এমনি ফলন দিতে পারে না। ওই আধুনিক বীজের ফলনের জন্য আপনাকে একটু রাসায়নিক সার দিতে হবে, একটু অল্প একটু।
আবার যখনই আপনি রাসায়নিক সার দিবেন ওই আধুনিক জাতগুলো একটু বড় হয়ে যাবে, একটু নরম সরম হয়ে যাবে, ফলে ওগুলো পোকা এবং রোগের আক্রমণে বেশি হবে। তখন আপনাকে একটু বালাইনাশক অল্প একটু। অল্প। আবার ওরা আমাদের এই বর্ষাকালে ঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, শীতে শৈত্যপ্রবাহ হচ্ছে, এগুলো তো সহ্য করতে পারে না। ওদেরকে একটা অপটিমাল সিচুয়েশন বা একটা সবসময় এক হাঁটু পানি বা এই নিয়মিত পানি সেচের ব্যবস্থা করতে হবে। তার মানে ওরা আমাদের একটা বীজ দিল না, আমাদের ফুল একটা প্যাকেজ দিল, বীজ, রাসায়নিক সার, কীটনাশক, হরমোন, সেচ। হরমোনটা পরবর্তী সংস্করণ, প্রথম দিকে এইগুলো দিয়েছিল যে অল্প অল্প করে দিলে আমরা যদি এগুলো চাষ করি আমাদের খাদ্য ঘাটতি মিটে যাবে, আমরা সবাই খুব ভালো খাবো এবং কৃষকের যেহেতু অনেক ফলন হবে, কৃষক অনেক ধনী হয়ে যাবে। এরকম একটা অ্যাপ্রোচ ওরা করলো। এইগুলো করার জন্য বিভিন্ন অফিস আদালত এবং বিশাল একটা অবকাঠামো তৈরি হলো। বিএডিসি, বিআরআরআই, বিভিন্ন প্রতিষ্ঠান যারা এই সারগুলো বিদেশি কোম্পানির কাছ থেকে কিনে এনে ডিলারের মতো আমাদের কাছে সাপ্লাই দিবে, যারা এই বীজগুলো কিভাবে চাষ করে সেগুলো আমাদেরকে শিখাবে। এ ধরনের ওদের এই অর্থায়নে, ওদের কাছ থেকে ধার করা টাকায় আমরা এরকম বিশাল অবকাঠামো তৈরি করলাম। এবং 70-80 দশক থেকে এই আমাদের যে আদি ফসল বিন্যাস ছিল ওইটার পরিবর্তে এই আধুনিক ফসল বিন্যাসটা আমাদের কৃষিবিদরা কৃষকদের সাথে প্রচারণা করা শুরু করে। এখন এই জিনিসগুলো তো কেউ করেনি কখনো, এই জিনিসগুলো জানবে কিভাবে? এই জন্য বিশ্ববিদ্যালয় তৈরি হলো। এবং বিশ্ববিদ্যালয় আপনি দেখবেন যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যে পরিমাণ গ্র্যাজুয়েট বের হয়েছে, কীটনাশক বিষের ব্যবহারও সেই হারে বেড়েছে এবং হাসপাতালের সংখ্যাও বেড়েছে, আবার হাসপাতালের সংখ্যাও পাশাপাশি প্যারালালি বেড়বে। এটা তো অবশ্যই, এটা তো একটা কাণ্ডজ্ঞানই বলে। আমি একটা রাসায়নিক বিষ প্রকৃতিতে ছেড়ে দিচ্ছি, খাদ্য চক্রে বিষ ঢুকছে, ওই বিষটা আমার কাছে আসবে, আমি তো অসুস্থ হবই। এটা তো একটা কাণ্ডজ্ঞানের বিষয়। তো এইভাবে রাসায়নিক কৃষিটা বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের ইন্ধনে এই আমাদের মতো উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলোতে চাপিয়ে দেওয়া হলো। যারা এগুলো নিতে চাইলো না তাদের জন্য সিআইএ, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের শক্তিশালী ব্যবস্থার মাধ্যমে তাদের সরকার পরিবর্তন করে পুতুল সরকার বসিয়ে এই পুরো কৃষি ব্যবস্থাটা স্থাপন করার চেষ্টা করা হলো। এর ফলে 1990-এর দশকের মধ্যে মোটামুটি পুরো বাংলাদেশে এই রাসায়নিক কৃষির একটা জয় জয়কার হয়ে গেল, বাংলাদেশ এবং অলসো আদার কান্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং সারা দেশে এই ইরি ধান চাষের প্রচলন হয়ে গেল, প্রচুর ডিপ টিউবওয়েল সেচের জন্য বসে গেল, পাড়া গ্রামে গ্রামে বাজারে বাজারে এই কীটনাশক বিষের দোকানগুলো হয়ে গেল। এবং সরকার প্রথমে কৃষকদেরকে এটা শেখানোর পর এটা বাজারের উপর ছেড়ে দিল, যে বাজার থেকে, ফলে কৃষকরা যে কোনো বিপদ আপদ হলে বাজারে চলে যায় এবং বাজারে গিয়ে ডিলারের কাছ থেকে কি কি বিষ নিবে, কি কি দিলে ভালো হবে, তার পোকাগুলো মরবে, এ ধরনের একটা পোকার সাথে একটা যুদ্ধে লিপ্ত হয়ে যায়। যে আগে ধরেন একটা নর্মাল বিষ দিলে হয়ে যেত, এখন পোকা ওই বিষ প্রতিরোধী হয়ে গেছে, ফলে এখন আরো কড়া বিষ দিতে হচ্ছে, কয়েক ধরনের বিষ একসাথে মিশিয়ে দিতে হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে বীজ, কীটনাশক বিষ, বালাইনাশক, আপনি বললেন হরমোন, এই যে কৃষি উপকরণের বাজারটা, এইটা আবার অল্প কিছু কোম্পানি নিয়ন্ত্রণ করে। পুরো পৃথিবীতে যত কৃষি উপকরণের সাপ্লাই হয় মাত্র 4টা কোম্পানি এর অর্ধেকের বেশি সাপ্লাই করে। আমরা কি সেরকম কিছু দু একটা কোম্পানির নাম শুনতে পারি? এটা বেয়ার, কর্টেভা, কেম চায়না, মনসান্টো, এই ধরনের কিছু। মনসান্তো নাম আমি অনেকবার শুনেছি, বিশেষ করে এজেন্ট অরেঞ্জ বা এই জিনিসগুলোর জন্য। আচ্ছা, এখানে আমরা এখানে আবার ব্যাক করবো এই জায়গাটাতে এক্স্যাক্টলি, যে কীভাবে গ্র্যাজুয়ালি এই ইকোসিস্টেমটা, নতুন একটা ইকোসিস্টেম ঢুকে গেল। বাট তার আগে আমি একটু, আমার কাছে জাস্ট আই ওপেনারের মতো কাজ করতেছিল একটা ব্যাপার, যে আপনি একসময় বলতেছিলেন যে কৃষকরা একসময় এতগুলো সায়েন্সের জ্ঞান রাখতো, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে সয়েল সায়েন্স, ওয়েদার আপডেট, সব কিছু। অ্যান্ড সেই জায়গা থেকে একটা বিষের দোকানদারের ডিলার এখন আমাকে প্রেসক্রাইব করে যে তোমার এই পোকাটা আছে, তুমি এই বিষটা দাও, বা জমি একটু বড় হচ্ছে না, ফল আসতেছে না, তুমি এই হরমোনটা একটা দাও। তার মানে পুরো জ্ঞানের যে ব্যাপারটা, এটা প্যারাডাইম শিফট হয়ে কৃষকের কাছ থেকে চলে গেল একটা বিজনেস পিপল, যে একটা ডিলারশিপ, যে অন্য কিছু না, জাস্ট তার টাকা আছে, সে একটা ডিলারশিপ নিয়েছে, বাজারে একটা মোড়ে একটা বিষের দোকান দিয়েছে। তার মানে জ্ঞানের শিফটিংটা অনেকটা এরকমভাবে চলে এসেছিলো। আসলে তো বিষের দোকানদার না, বিষের কোম্পানির কাছে চলে গেল, মানে কোম্পানি নাও প্রেসক্রাইব দ্য সলিউশন। ব্যাপারটা অনেকটা এরকম। একদমই তাই। ধরেন একটা জমিতে কি ধরনের ফসল হবে, ওই জমিতে মাটিটা কেমন,
ওই জমিতে কি কি ফসল ভালো হয়, কখন কোনটা লাগাতে হয়, এই জ্ঞানটা সবচেয়ে ভালো রাখে ওইখানে যে কৃষিকাজটা করে। কিন্তু সে যখন কৃষিটা ছেড়ে দিচ্ছে, তাকে কৃষিটা অলাভজনক হওয়াতে যখন রিক্সা চালাতে হচ্ছে, শহরে এসে একটা অবর্ণনীয় দাসের জীবন কাটাতে হচ্ছে, তখন তার ওই পরম্পরা জ্ঞানটা তো হারিয়ে যাচ্ছে। এবং এই কৃষির খনার বচন বলেন বা আরও যত কৃষি জ্ঞানগুলো আছে, এটা মূলত পারিবারিকভাবে বংশ পরম্পরায় প্রবাহিত হতো। তো যখন এই বিষয়গুলো ঘটলো, তখন তো এইটাতে ছেদ পড়ে গেল। ফলে ওই মাটিটা, যেমন আমি দেখেছি যে একটা কৃষক রোদ আছে কিন্তু সে বাড়ি চলে যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম, বাড়ি চলে যাচ্ছেন কেন? সে বলল যে বৃষ্টি আসবে, আপনিও চলেন। তো আমি তো বুঝতেছি না বৃষ্টি হবে কেন, আমার ভূগোল পরিবেশে 5 বছরের পড়াশোনা আছে, আমি তো মেঘ দেখে কিছুই বুঝতে পারছি না। তো উনি আমাকে বলল, উনি দেখলো যে বক বিল থেকে উড়ে চলে গেল। তো এটা দেখে উনি বুঝতে পারলো যে বৃষ্টি আসছে। তো এই জ্ঞানটা তো ওনার ছেলের কাছে নাই। ওনার ছেলে হয়তো মোবাইলের অ্যাপের মাধ্যমে দেখছে যে কতক্ষণ বৃষ্টি হবে বা কি হবে, কিন্তু ওই অ্যাপের মাধ্যমে সে একটা বড় পরিসরে জায়গার বা একটা উপজেলার পূর্বাভাস পাচ্ছে, কিন্তু একটা ছোট গ্রামের বা একটা ছোট আমার এখানে বৃষ্টিটা কখন হবে এটা দেখে, যে পিঁপড়ে দেখে বা বিভিন্ন ধরনের পশু পাখির আচরণ দেখে, যে প্রাকৃতিক বিভিন্ন ঘটনাবলীর যে এগুলো পেত মানুষ, এই জ্ঞানগুলো, মাটিটা কিভাবে কি করলে, কোন ফসলের সাথে কোন ফসল দিলে, এই জ্ঞানগুলো যে নারী কৃষকদের কাছে ছিল, আমাদের পুরুষ কৃষকদের কাছে ছিল, এইগুলো তো হারিয়ে গেল। মানে এই জায়গাগুলোতে যেই উপকরণের সবচেয়ে বেশি প্রফিট হবে, যে উপকরণ ব্যবহার করলে সব পোকা মরে যাবে, এই ধরনের বিষয়গুলো মানে এটা বাজারের হাতে, ওই কৃষি উপকরণ কোম্পানির হাতে চলে গেল। আচ্ছা, এই যে আপনার পোকার কথা বলছিলেন, অলসো বলছিলেন যে অনেক ধরনের, তার মানে দেয়ার ইজ ডেফিনেটলি একটা পোকা নাই, অনেকগুলো পোকা আছে। ওর আপনি বলছিলেন যে অনেক আগাছা এসব মেরে ফেলে যাতে কৃষকের কষ্ট কমে যায়, এই ব্যাপারগুলো আসতেছে অনেক, ঘাস মারা বিষ বা পেস্টিসাইড। এই যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়ে অফ ফার্মিং বা কেমিক্যাল ফার্মিং বা কেমিক্যালগুলো আপনি বলতেছেন যে অল্প একটু ইউজ করা, এটা কি এখনও অল্প একটুতেই আছে কি না, নাকি চেঞ্জ হয়েছে আমাদের ওই 1960 থেকে 2025-এ এসে কেমিক্যাল, পেস্টিসাইড, হরমোন বা অন্যান্য সেচের ব্যাপারটাও এটা কি বেড়েছে নাকি আগের ওখানে আছে, এটা আমরা শুনতে চাই। এবং সেকেন্ড হচ্ছে, আপনি যে বলছিলেন পোকামাকড়ের কথা, এই যে আমাদের ওভারঅল যে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য, এটার সাথেও আমাদের এই নতুন কৃষির বা কেমিক্যাল ওয়ে অফ ফার্মিংয়ের কোনো সম্পর্ক আছে কিনা, এই দুটোই আমরা একটু শুনতে চাই আপনার কাছে। বুঝতে পেরেছি। মানুষ তো কৃষিটা প্রকৃতি দেখে শিখেছে। মানুষের আগেই পাখি বিভিন্ন জায়গায় বীজ ফেলে এই গাছগুলো বন জঙ্গল তৈরি করেছে। তো মানুষ যখন প্রকৃতি থেকে কৃষিকাজটা শুরু করেছে, প্রকৃতির প্রতিচ্ছবি হচ্ছে জঙ্গল। আপনি তো নিশ্চয়ই অনেক জঙ্গলে গেছেন। কোনো জঙ্গলে কি এমন দেখেছেন যে কোনো গাছের সব পাতা বা সব ফল পোকা খেয়ে ফেলেছে? না, এরকম আমি দেখিনি। বরং দেখেছি যে একটা জঙ্গলের একটা গাছ থাকে না, অনেক রকমের গাছ থাকে, হয়তো একটা গাছের ক্ষতি হয়েছে, পাশের গাছটা হয়তো ভালোই আছে। বা এমন কখনো দেখেছেন যে ওই জঙ্গলে যে বিশাল বিশাল গাছগুলো হয়, কৃষি ক্ষেত্রে এরকম গাছ হয়েছে? না, কৃষি তো সবসময় সারের প্রতি আমরা ডিপেন্ড করি। বুঝতে পেরেছি, কিন্তু আমি বলতে চাচ্ছি জঙ্গলের ইকোলজিটা, ইকোসিস্টেমটা প্রকৃতি এমন ভাবে এটা করে যে সেখানে কোনো নির্দিষ্ট পোকা খুব বেশি আধিপত্য করতে পারে না। তো এইভাবেই মানুষ কৃষিকাজটা শুরু করেছিল। সে অনেক ধরনের গাছ রাখতো তার কৃষি জমিতে, তার বসত বাড়িতে। আপনি এখনো গ্রামের যে বাড়িগুলোতে একটু গাছপালা আছে, গিয়ে দেখবেন নানা ধরনের ফলের গাছ। এবং বাড়ির পাশে যখন আমাদের বিশেষ করে নারীরা যে কিচেন গার্ডেনটা বা ছোট বাগানটা করে বাড়ির শাকসবজি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনের জন্য, ওখানেও এসব সার বিষের কোনো প্রয়োগ নাই। কিন্তু যখন এটা বাণিজ্যিক কৃষিতে হয়ে যাচ্ছে, আমি কৃষি জমিতে করছি, তখন এই বিষয়টা আসছে। এবং এই বিষয়টা কিভাবে আসছে, আমরা যখন প্রথম আমাদেরকে এইসব সার বীজ দেওয়া হলো 70-এর দশকে, 1 হেক্টর জমিতে মানে 247 শতক জমিতে মোটামুটি 8-9 কেজি সার দেওয়া হতো। এখন ওইটুক জমিতে দেওয়া হচ্ছে 800 কেজি সার, মানে 100 টাইমস বেশি। ও মাই গড, উইদিন জাস্ট 40 ইয়ার্স। কৃষকদেরকে জিজ্ঞেস করবেন যে তারা আগে 1 বিঘা জমিতে যতটুকু রাসায়নিক সার দিত, ওইটুক সার সে এখন 1 শতক জমিতে দিচ্ছে। মানে রাসায়নিক সারগুলো তো মূলত লবণ,
এবং রাসায়নিক বিষগুলো যখন আমি দিচ্ছি, সার বিষগুলো দিচ্ছি, মাটির যে অণুজীব আছে কোটি কোটি, মাটির কেঁচো, কেন্ন, সিডু, স্করপিয়ন যেগুলো আছে সব মারা যাচ্ছে। ওরাই তো গাছের খাবার তৈরি করে দেয়। জঙ্গলে কি হয়, অজস্র পাতা পড়ে, ওই পাতাগুলো পোকা, অণুজীব, কেঁচোরা পচিয়ে পচিয়ে গাছের আবার খাবার তৈরি করে। পশু পাখি মারা যাচ্ছে, সেগুলোকেও ছত্রাক টত্রাক সব কিছু ব্যাকটেরিয়া মিলিয়ে পচিয়ে দেয়, পচিয়ে ওই খাবারটা গাছ খায়, দিয়ে বিশাল বিশাল গাছ হয়। তো আমরা প্রাকৃতিক কৃষিতে এই কাজটাই করি, একটা জঙ্গলের মতো পরিবেশ তৈরি করার চেষ্টা করি। কিন্তু রাসায়নিক কৃষিতে যখন আমি অবিরাম সার বীজ দিচ্ছি, এই অণুজীব, এই কেঁচো ওরা মারা যাচ্ছে। ফলে আমি গোবর দিই আর রাসায়নিক সার দিই, ওইটাকে গাছের গ্রহণ উপযোগী খাবার কেউ করতে পারছে না। ফলে আমাকে 8 কেজি দিতে হতো আগে, এখন 800 কেজি দিয়ে ওইটুকু আমি পাচ্ছি না। তো আমরা যদি এরকম দিতে থাকি, এটা আরো মানে অণুজীবটা তার মানে ব্যাপারটা কি অনেকটা এরকম যে একসময় জমিটাতে প্রাকৃতিক যে জৈব উপাদানগুলো ছিল, আপনি যেটা বললেন কেঁচো বা অণুজীব বা মাইক্রোবস যেটাকে আমরা বলি, ওরা একসময় আমাদের কাজটা করে দিত, সেটাতে তারা এখন নাই। ফলে আমাদেরকে কিন্তু কিছুটা আইসিইউতে রাখার মতো, মানে ল্যাবে রাখার মতো, কৃত্রিম ল্যাবে রেখে যেভাবে আমরা বড় করে একটা গাছকে বা কোনো একটা এলিমেন্টকে সেভাবে আমরা বড় করতেছি। কখনো হরমোন দিতে হলে হরমোন, বিষ দিতে হলে বিষ, পেস্টিসাইড দিলে পেস্টিসাইড, এরকম ব্যাপারটা অনেকটা এরকম একদম। এবং ওরা চাচ্ছে এটাকে আরো কৃত্রিম করতে, যে আপনি গ্লাসের ভিতর করুন, আপনি পলিনেটের ভিতর করুন, আপনি গ্রিন হাউসের ভিতর করুন। মানে যত কৃত্রিম করবেন আপনি, তত বাজার নির্ভরশীলতা বাড়বে, তত তাদের ব্যবসা হবে। এবং রিসেন্টলি আমি দেখেছি বেশ কিছু, আমি গ্রামে ভিজিট করে, যে মালচিংয়ের যে পদ্ধতিটা এসছে, এই মালচিংয়ে প্রচণ্ড পরিমাণে প্লাস্টিকের শিট ইউজ করা হচ্ছে এবং মাটিটা ঢেকে ফেলা হচ্ছে। ফলে যেই ধরনের অণুজীবগুলোর সাথে বাতাসের সম্পর্ক আছে, ওরা কিন্তু মাটি থেকে বাতাসে অলরেডি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। তার মানে কি এই মালচিং পদ্ধতিটাও কিছুটা হার্মফুল, মানে এই পদ্ধতি, প্লাস্টিক দিয়ে মালচিংয়ের যে পদ্ধতিটা, যেখানে মাটির সাথে বাতাসে ডিসকানেক্ট করে ফেলা হচ্ছে বা শিশিরের সাথে মাটি ডিসকানেক্ট করে ফেলা হচ্ছে, এটা কি অনেকটা এরকম ক্ষতিকর? সে তো অবশ্যই, মালচিং পেপারটা যদি বায়োডিগ্রেডেবল হয় সেটা ভালো, খড় দিয়ে বা আচ্ছা, আমি বলছি প্লাস্টিক মালচিংও পাওয়া যায় বায়োডিগ্রেডেবল, কিন্তু সেগুলো অনেক দামি, আমাদের এখানে অত পাওয়া যায় না। এখন আপনি প্লাস্টিক মালচিং ব্যবহার করলেন, কয় মৌসুম করবেন? সর্বোচ্চ 2 মৌসুম, এক মৌসুম বা 2 মৌসুম, সর্বোচ্চ যত্ন করে ব্যবহার করলে 2 মৌসুম করলেন। এরপর ওটা কি করবেন? জমিতে ফেলাই দেবো, জমিতে বা জমির পাশে ফেলে দিবেন। ওইটা পচে পচে মাইক্রোপ্লাস্টিকে রূপান্তরিত হবে এবং আলটিমেটলি খাবারের মাধ্যমে আমাদের কাছে আসবে। এর পরিবর্তে আপনার যে ফসল ওখানে হচ্ছে, আপনার ধানের খড় পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের দেশি গাছের পাতা পাওয়া যাচ্ছে, শাকসবজির পাতা পাওয়া যাচ্ছে, আমাদের হাঁস মুরগি গরু ছাগলের গোবর আছে, এগুলো দিয়ে যদি জাবরা দেওয়া যায় বা মালচিং করা যায়, এটা আমি মনে করি অধিক কার্যকরী। মালচিংটা কৃষকরা করছে যাতে ঘাস কম হয়, গাছটা সুন্দর হয়, কিন্তু এক্ষেত্রে প্লাস্টিক মালচিং ব্যবহার না করে প্রাকৃতিক মালচিং ব্যবহার করলে তার এই জিনিসগুলো কাজে লাগছে এবং ক্রমে ওগুলো মাটির সাথে মিশে মাটিটা আরো সমৃদ্ধ হচ্ছে এবং ঘাস নিয়ন্ত্রণে থাকছে। অ্যামেজিং ভাই, আমরা আরেকটু আপনার কাছে এই ডিসকাশনটা আরেকটু কন্টিনিউ করতে চাই অ্যাবাউট যে আমাদের এই কেমিক্যাল ফার্মিং বা কেমিক্যাল এলিমেন্টগুলো ঢুকে যাওয়ার পরে আমাদের বায়োডাইভার্সিটি বা আমাদের জীববৈচিত্র্যতেও কোনো ইফেক্ট পড়েছে কিনা, আর জীববৈচিত্র্যের ইফেক্ট পড়ার ফলে কৃষিতে আবার মানে এটা সাইকেলের মতো কাজ করতেছে কিনা, আমার এটা একটু শুনতে চাই আপনার কাছে জীববৈচিত্র্যের সাথে। তো অবশ্যই, মানে এটা ভয়ঙ্কর একটা প্রভাব পড়েছে। জাতিসংঘ বলেন বা বিশ্ব ব্যাংক বা যে কারো গবেষণায় আমরা দেখতে পাচ্ছি, ওরা বলছে যে কৃষিতে রাসায়নিক ব্যবহারের কারণে আমাদের কৃষি জমিগুলো থেকে তো প্রাণবৈচিত্র্য গেছেই, ইভেন পার্শ্ববর্তী যে প্রাকৃতিক জলাশয়, বনভূমি, এসব জায়গাতেও মারাত্মক প্রভাব পড়েছে। আমাদের এখানে তো এই ধরনের গবেষণা কম হয়, তবে আমি ইউরোপের কিছু গবেষণা দেখেছি, ওরা দেখিয়েছে যে ওদের কৃষি জমিতে এসব ব্যবহারের কারণে ওদের বনভূমির বন্য পাখিরা মারা গেছে। আপনার সাইবেরিয়ার পাখিটা তো পরিযায়ী পাখি হিসেবে আমাদের এখানে আসছে, এবং সে যখন আমাদের ধানের বীজতলায় নামছে কোনো কারণে, ওখানে যখন আপনি একটা কড়া বিষ দিয়ে দিয়েছেন, তখন তো সে তো আর সাইবেরিয়া ফিরে যেতে পারবে না। এবং সাইবেরিয়া থেকে এই পটুয়াখালীর চর পর্যন্ত যে বিস্তীর্ণ অঞ্চলে এই ইকোলজিটা, এই পাখির সম্পর্ক ছিল, সেটা তো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। একটা সহজ উদাহরণ দিই, আগে আমাদের পুকুরে জমিতে অজস্র শামুক ছিল, ঝিনুক পাওয়া যেত। তো এইগুলোর খোল দিয়ে কি হতো, জমিতে অটোমেটিক ক্যালসিয়াম পাওয়া যেত। ফলে জমিতে অটোমেটিক ক্যালসিয়াম থাকতো, গাছ সেই ক্যালসিয়াম পেত, আমরা সেটা খেতাম, আমাদের শরীরে ক্যালসিয়াম আসতো। গরু সেই ঘাস খেত, গরুর শরীরে যেত, ওই দুধে ক্যালসিয়াম থাকতো। কিন্তু আমরা সার বিষ মেরে শামুক সব মেরে ফেললাম, ফলে শামুক আর এখন নাই। ফলে ক্যালসিয়ামের যে প্রাকৃতিক চক্রটা ছিল, যে প্রাকৃতিক প্রবাহটা ছিল, এটা আমার নষ্ট হয়ে গেল। ফলে আমার কি হলো, আমার জমির মাটিতে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে গেল।
ফলে আমার এখন ফসল যেটা করছি ওটাতে ক্যালসিয়াম নেই, ফলে আমার মাজায়, কোমরে, হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেল। আমি এই ব্যথা সারানোর জন্য যেতে পারছি ডাক্তারের কাছে, কিন্তু একটা দোয়েল পাখি, একটা গরু, একটা শিয়াল, সে তো যেতে পারছে না, সে তো গিয়ে বলতে পারছে না যে আমার হাড্ডিতে ব্যথা করছে। আপনি কতটা ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারছেন? মেরুদণ্ডী প্রাণীদের হাড়ের মানে মূল ভিত্তিটাই হচ্ছে ক্যালসিয়াম। তো আপনি যখন এরকম ক্যালসিয়াম, জিঙ্ক এই ধরনের এগুলো ঘাটতি হয়ে যাবে আপনার কৃষি জমিতে, আপনার সারা দেশের মানুষ অসুস্থ হয়ে যাবে। আপনার ক্যালসিয়ামের ঘাটতি হলে ফসলে বেশি বেশি আপনার রোগ বালাই হবে। আপনি এটা কেমিক্যাল সাপ্লাই দিয়ে তো এটা কুলাতে পারবেন না। এটা তো একটা প্রাকৃতিক চক্র ছিল যে এর মাধ্যমে আমরা এটার অংশ হতাম। কিন্তু ওই যে প্রকৃতিকে, মানুষ প্রকৃতির অংশ না, মানুষ প্রকৃতির প্রভু, এবং আমার সেবায় সবাই নিয়োজিত, এবং আমি ভালো থাকার জন্য সবাইকে মেরে ফেলবো, এরকম একটা মানসিকতা এই উন্নয়ন ভাবনার সাথে জড়িত। যে উন্নয়নের দোহাই দিয়ে আপনি যে কোনো কিছু করে ফেলতে পারেন। উন্নয়নের দোহাই দিয়ে আপনি একটা নদী মেরে ফেলতে পারেন, আপনি একটা বনভূমি পুরো একটা ইপিজেড বানিয়ে ফেলতে পারেন, আপনি আমাদের কৃষি জমিগুলোকে কেমিক্যাল ট্রিটমেন্টের আইসিইউ বানিয়ে ফেলতে পারেন, আমাদের কৃষকদেরকে ক্যান্সার, চর্মরোগ, বিভিন্ন রোগে আক্রান্ত করে ফেলতে পারেন, কেউ কিছু বলবে না। এবং রিসেন্টলি আমি দেখেছি বিবিসিতে রিপোর্টে এসেছে 55%, মানে অল দ্য ক্যান্সার পেশেন্টের 100 জনের মধ্যে 55% কাম ফ্রম দ্য ফার্মার। যেটা আমি যারা আসতে পেরেছি, যাদের পয়সা নেই, যারা ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে আসতে পারেনি, তাদের কথা আমার নাম্বারটা তার একটু বেশি। অবশ্যই অবশ্যই। এবং এই সবুজ বিপ্লব বা রাসায়নিক কৃষিটা সবচেয়ে বেশি, সবচেয়ে ভালো যে মডেল, পাঞ্জাব, হরিয়ানা, ওইসব জায়গায় আপনি দেখবেন সবচেয়ে বেশি লোকসানে আছে কৃষক। রাইট। এবং পাঞ্জাবের আমি একটা ট্রেনের নাম শুনেছি, যে ট্রেনটার নামই হচ্ছে ক্যান্সার ট্রেন, যেটাতে করে ক্যান্সার পেশেন্টরা যায় হাসপাতালে, বাট ফিরতে পারে না, আসলে ডেড বডি হয়, ফিরে আসে বেশিরভাগ সময়। অ্যামেজিং। ভাই, আপনার কাছে এই পয়েন্ট নিয়ে আরেক লাস্ট কোশ্চেন করি, যে আমাদের জমি থেকে মোটা দাগে এই কেমিক্যাল ফার্মিংয়ের কারণে বায়োডাইভার্সিটিক্যাল একটা বলছেন আপনি, অণুজীব হারিয়ে গেছে, শামুক হারিয়ে গেছে, পাখির বিস্তৃতি কমে গেছে, আমাদের জাতীয় পাখি দোয়েল বলি, বা সেই দোয়েল পাখি আমি নিজে অনেক বছর দেখি না এখন, বিশেষ করে জমিতে। কিন্তু এরকম মোটা দাগে বায়োডাইভার্সিটিক্যাল লস আর কি হয়েছে, যদি একটু আমাদেরকে আরেকটু বলতেন। বায়োডাইভার্সিটি আসে আগে আমরা এগ্রো বায়োডাইভার্সিটি মানে কৃষি পান বৈচিত্র্যে আসি। আগে ধরেন একটা গ্রামের সব জমিতে একই রকম হয় না, যা নদীর ধারে জমি তার একটু নিচু, নদীর পাড়ে তার একটু উপরে আসলো একটু মাঝারি জমি, আবার একটু উঁচু জমি, আবার কোনো জমিতে হয়তো একটু বালু বালু মাটি। আবার এই যে ভূমির ভিন্নতা, মানুষের এই বিভিন্ন ভৌগোলিক যে ব্যাপারগুলো আছে, বৃষ্টিপাত, বন্যা, এইগুলোর সাথে সমন্বয় করে আমাদের কৃষিটা বিকশিত হয়েছিল। ফলে একটা ফসল ধান, এই ধানেরই আমাদের হাজারের বেশি জাত ছিল। এটা 8 থেকে 12,000 ধানের জাত ছিল বলে আমরা শুনতে পাই। এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের জিন ব্যাংকে এখনো প্রায় 5,000-এর বেশি এই কৃষকদের উদ্ভাবিত, কৃষকদের বাছাই করা ধানগুলোর মানে বীজ আছে। তো কি হলো, যার নদীর ধারে নিচু জমি সে হয়তো নিচু জমির ধানগুলো করছে, যার একটু মাঝারি জমি সে মাঝারি উপযোগী ধানগুলো করছে। তো এইভাবে অজস্র ফসলের জাত আমাদের কৃষকরা উদ্ভাবন করেছিল। তার নির্দিষ্ট জমি, তার পছন্দ, কোনো ধানে হয়তো একটু সুগন্ধি হয়, কোনো ধানে হয়তো পোকা কম লাগে, কোনো ধানটা হয়তো তার জমিতে হয়তো একটু আগেই কোনো কিছু হয়, সে তাকে আগাম ধান করতে হয়। এরকম অজস্র ধান এবং অন্যান্য ফসলের স্থানীয় জাত আমাদের কৃষকরা বাছাই করেছিলেন। এবং এগুলোর উপর ভিত্তি করেই আমাদের খাদ্য ব্যবস্থা, আমাদের সংস্কৃতি গড়ে উঠেছিল। মানে খাবারটা কিন্তু কৃষির অন্তর্ভুক্ত। কিন্তু যখন IR8 বা এই ধরনের ফসলগুলো বা এই ধরনের জাতগুলো আমাদেরকে দেওয়া হলো, যে আমার নিচু হোক উঁচু হোক আমি এক ধরনের জাত করব, তখন এবং যখন সরকারি বেসরকারি প্রচার যন্ত্রে আমাদের মতো বড় বড় অফিসাররা স্যুট টাই পরে গ্রামে গিয়ে বললো যে ওই রাখো তোমার ওই দেশি বীজ, এই আধুনিক বীজগুলো করো, আমাদের অনেক ধান লাগবে। এবং বিশ্ববিদ্যালয় ফেরত ইরা যখন এগুলো করলো, রেডিও টিভিতে সারাদিন এই রাসায়নিক কৃষির গুণগান গাওয়া হলো, তখন কৃষকদেরকে একটা মানসিকভাবে মারাত্মক চাপের মধ্যে ফেলে দেওয়া হলো। ফলে কৃষকরা ওই দেশি ধানগুলো আস্তে আস্তে বাদ দিয়ে এই আধুনিক ধানগুলো চাষের দিকে চলে গেল। সে হয়তো গ্রেইন মানে দানা শস্যের উৎপাদন কিছু বেশি পেল, কিন্তু তার খড় কমে গেল, তার ওই ধানের সাথে যে তার সাংস্কৃতিক যে সংযোগ ছিল সেগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল। এর মাধ্যমে আমাদের কি হলো, আমাদের টোটাল ধানের যে উৎপাদন সেটা হয়তো কিছুটা বাড়লো,
কিন্তু এই অজস্র জাতগুলো যেটা অতিবৃষ্টিতেও টিকে থাকতে পারে বা অনাবৃষ্টিতেও টিকে থাকতে পারে, বা আমার হাওর অঞ্চলে যেখানে বন্যা হতে পারে এই জন্য আগাম ধানটা উঠে যায় আউশে, এই ধানটা আছে, এই ধানগুলো সব খরা সহিষ্ণু ধান ছিল আমাদের, লবণাক্ত সহিষ্ণু, বৃষ্টির সাথে মানে বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে ধানটার শীষটা বেড়ে যাওয়া যাচ্ছিল, এগুলো তো সবই হারিয়ে যাচ্ছে এই আমাদের উপসি বা উচ্চ ফলনশীল ধানের। অ্যামেজিং, এটা হচ্ছে ধানের অ্যাসপেক্ট থেকে। কিছু প্রান্তিক জমিতে, যেই জমিতে আপনি আধুনিক ধানগুলো চাষ করতে পারবেন না, ওই জমিতে কিছু দেশি ধান বা স্থানীয় ধান টিকে আছে। এছাড়া যেই জমিতে সার বীজ দেওয়া যায় বা যেই কৃষকের একটু সার বীজ দেওয়ার মতো টাকা আছে, তাদের মনোজগতে উন্নয়নের এমন একটা বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এইগুলোই তারা করতে চায়। কারণ এই ধানগুলোর মার্কেট সিস্টেম বা বাজারজাতকরণ সিস্টেম সব সহজ, কিন্তু দেশি একটা ধান নিয়ে আপনি বিপদে পড়ে যাবেন। কারণ মানুষের মধ্যে তো আমাদের ওই ধরনের চেতনাগুলো নেই যে আমি কি খাবো, সেটার সাথে পরিবেশের সংযোগ আছে কিনা, ওটাতে কৃষি ভালো থাকছে কিনা, প্রাণ বৈচিত্র্য ভালো থাকছে কিনা, এই ধরনের বিষয়গুলো তো নেই। হ্যাঁ, এবং আমি তো এখন খুব অবাক হই যে রিসেন্টলি কিছু ধানের জাত দেখতেছিলাম যে জিঙ্ক ফোর্টিফাইড রাইস, মানে আমার জিঙ্কটাও ভাত থেকেই নিতে হবে। আমাদের বাংলাদেশের যে স্বাস্থ্যের অবস্থা, এমনিতে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, এখন যদি জিঙ্কটাও কালেক্ট করার জন্য আমার ভাতই খেতে হয়, তার মানে ভাতের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে যে এই কদিন পরে বাংলাদেশে আমাদের জাতিগতভাবেই ডায়াবেটিসটা মহামারী আকারে দেখা দিতে পারে। ইতিমধ্যে দেখা দিয়েছে কারণ আমাদের সরকারি ধান যে ব্রি 29 ছিল, এটা জিআই অনেক বেশি, গ্লাইসেমিক ইন্ডেক্স 70-এর কাছাকাছি, 28-এরও অনেক জিআই বেশি। ফলে অধিক জিআই সমৃদ্ধ ধানগুলো কৃষকরা এই দুটো ধান বেশি পছন্দ করেছিল। অধিক জিআই সমৃদ্ধ ধানগুলো যখন সারা দেশে ছড়াই গেছে, তখন স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ডায়াবেটিসের একটা মহামারী। আপনি যেটা পুষ্টির কথা বলছেন, আমাদের এখানে তো এই ধরনের কাজকাম হয় না। আমাদের পার্শ্ববর্তী দেশে ডক্টর দেবল দেব এই ধানের পুষ্টিগুলো পরীক্ষা করেছেন। উনি দেখতে পেয়েছেন নর্মালি যে কোনো দেশি ধানে জিঙ্ক আয়রন 20 মিলিগ্রাম করে থাকে, যেটা আমরা কোটি কোটি টাকা খরচ করে জিঙ্ক সমৃদ্ধ ধানে হয়তো 10 মিলিগ্রাম পাচ্ছি, মানে জিঙ্ক। তো উনিও দেখিয়েছে যে ইন্ডিয়াতে এই কাজগুলো হচ্ছে, কিন্তু আমাদের প্রতি লোকমাতে যে আমার পুষ্টি কমে যাচ্ছে, নিউট্রিয়েন্ট ভ্যালুটা আমরা লস করে ফেলতেছি। কিন্তু আমরা হয়তো সবসময় শুধু বলছি ইল্ড, নাম্বার, অ্যামাউন্ট, ফুড সিকিউরিটি, বাট অলসো এদিকে আমাদের ঔষধের পরিমাণ বেড়ে যাচ্ছে, আমাদের আইসিইউতে নিজেদের যাওয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে। ভাই, আপনি বলছিলেন যে কৃষির বায়োডাইভার্সিটি লসের কথা, প্রাণবৈচিত্র্য ইন টার্মস অফ এগ্রিকালচারাল, বাট এটা ছাড়াও কি আদার কোনো বায়োডাইভার্সিটিক্যাল লস আমরা মেজরলি দেখতে পাই জমিতে ডিউ টু দ্য কেমিক্যাল ফার্মিং? দেখুন, এই যে এরকম একটা উন্নয়ন মানসিকতার কারণে এবং বেশি বেশি টাকা লাগবে, এটা মানুষের মধ্যে এমন গাঢ়ভাবে গভীরভাবে গেঁথে দেওয়া হয়েছে যে মানুষের মধ্যে প্রাণ প্রকৃতির প্রতি যে একটা নজর বা একটা খেয়াল ছিল আগে, ওটা এখন নেই। আমি একটু আগে গুলশান লেকের পাশ দিয়ে হেঁটে আসছিলাম, তো একটা লোককে দেখছি এত বড় একটা ইট সে মারছে লেকের দিকে, তো তাকায় দেখে একটা বক বসে আছে, তো সে বকটাকে মারার চেষ্টা করছে। তো এই ধরনের আমাদের শুধু কৃষি না, সব ধরনের কাজের ফলেই আমাদের প্রাণ বৈচিত্র্যগুলো আমাদের মরে যাচ্ছে। আপনি যখন কীটনাশক দিচ্ছেন বা রাসায়নিক সার দিচ্ছেন, এগুলো তো বৃষ্টির পানিতে লিচিং হয়ে আপনার পার্শ্ববর্তী পুকুরে যাচ্ছে। সেই পুকুরে যে যখন ইউরিয়াটা গেল বা সারগুলো গেল, ওই গাছগুলো বড় বড় হয়ে যাচ্ছে, ঘাসগুলো বড় হয়ে যাচ্ছে। বড় হয়ে যাওয়ার কারণে পুকুরে পানিতে অক্সিজেন কমে যাচ্ছে, ফলে ওই পুকুরে যে ব্যাঙ বা অন্যান্য দেশি মাছ, স্থানীয় মাছগুলো ছিল, তারা অক্সিজেনের অভাবে কমে যাচ্ছে। এর পাশাপাশি এই যে পোকাটা বিষ হয়ে হলো, সেই পোকাটা যখন উড়ে যাচ্ছে, সেই পোকাটাকে যখন একটা বন্য প্রাণী খাচ্ছে, সে অসুস্থ হচ্ছে। আর এই কৃষি ধরেন রাসায়নিক কৃষিটা যখন শুরু হলো, তখন কি হলো, আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতে রাবার চাষ বা এই ধরনের সেগুন চাষ, এই ধরনের উডলট যেটাকে আমরা বলছি, তখন তো ওই পাহাড়ি বনগুলো এবং পাহাড়ের প্রাণবৈচিত্র্য একেবারেই শেষ হয়ে গেছে। এটা তো ধরেন আমাদের এটা বলে যে গত 40 বছরে আমরা প্রায় অর্ধেক প্রাণবৈচিত্র্য পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি এবং এখন আমরা 6ষ্ঠ গণবিলুপ্তির সম্মুখীন। কিন্তু আপনি এই আলোচনাগুলো কোথাও পাবেন না। সব জায়গায় দেখবেন আমাদের আরো বেশি টাকা লাগবে, আমাদের আরো দামি দামি জিনিস কিনতে হবে। অলসো আমরা ইল্ডটা বাড়িয়ে ফেলছি, ধানের স্বয়ংসম্পন্ন হচ্ছে, এই ডিসকাশনটাকে সাকসেস রেট হিসেবে দেখাই, কিন্তু পেছনে হয়তো আমার ইন্টার বায়োডাইভার্সিটির একটা স্পেসিস হারিয়ে যাচ্ছে। কিন্তু ইল্ড বাড়িয়েছেন আপনি ধানের, আপনার ডাল ফসল, তেল ফসল,
আগে যে কাউন, জব, জোয়ার, বাজরা এই বাজরা, ধরনের অপ্রচলিত ফসলগুলো ছিল এগুলোর ইল তো নেগেটিভ হয়ে গেছে। আপনি ধান উৎপাদন বাড়িয়ে ডাল তেল বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসছেন। অ্যামেজিং। আচ্ছা ভাই, এবারে আমরা আরেকটু প্র্যাকটিক্যাল ডিসকাশনে যাই যে আপনারা অনেক বছর ধরে, বেশ কিছু বছর ধরে আপনারা চেষ্টা করছেন আবার সেই ইন্ডিজিনাস প্র্যাকটিসগুলোতে ফিরে যাওয়ার, কৃষিতে প্রাণ ফিরিয়ে আনার বা বায়োডাইভার্সিটিক্যাল ব্যাপারগুলোকে ব্যাক করার, যেটার জন্য আপনারা একটা আন্দোলনের মতো তৈরি করছেন, যেটাকে আমরা বলছি প্রাকৃতিক কৃষি আন্দোলন আপনাদের। আমরা একটু আপনার কাছে শুনতে চাই ইন টার্মস অফ আপনারা প্রাকৃতিক কৃষি আন্দোলনে কী করছেন, আর এটার পাশাপাশি একটু আমরা শুনতে চাই হয়তো আপনারা করতেছেন বা আপনারা করছেন না, কিন্তু এমন কিছু ইন্ডিজিনাস প্র্যাকটিস যেটা কৃষির জন্য ভালো, আদি কৃষকরা করতো, এখন হয়তো কোনো কোনো অঞ্চলে ক্ষুদ্র আকারে কেউ করছে, এমন কিছু এক্সাম্পলের কথা শুনতে চাই আপনার কাছে। আমরা বিগত কয়েক বছর ধরে চেষ্টা করছি সব ধরনের রাসায়নিক সার, বিষ, কীটনাশক বা অন্য যে কৃত্রিম উপকরণগুলো আছে এগুলো বাদ দিয়ে কিভাবে আমাদের আদি কৃষকরা যেভাবে চাষাবাস করত সেটার সাথে আধুনিক যে টেকসই কৃষি প্রযুক্তি আছে এগুলোর মেলবন্ধন করে একটা নিরাপদ খাদ্য উৎপাদন, নিরাপদ কৃষি উৎপাদনের পথ খুঁজতে। তো আমরা এখন যে আমাদের খামারটা মানিকগঞ্জে, সেখানে কৃষকরা একসাথে আউশ আমন ধান বুনে যেত বৈশাখের দিকে, এরপর 90 দিনে 100 দিনে আউশ ধানটা উঠে যেত, এরপরে বন্যার মধ্যে ওদের যে গভীর পানির ধানগুলো ছিল এগুলো বন্যার পানির সাথে বাড়তো, এরপর তারা আমন ধানটা হারভেস্ট করার সময় ধান কাটার কিছুদিন আগে জমিতে ডাল বুনে দিত। তো জমিতে ডাল বুনে দিলে কি হয়, ডাল ফসলে আপনার এটা ইউরিয়ার গুটলি হয় তাদের শিকড়ে, ফলে জমিতে অটোমেটিক একটা নাইট্রোজেনের সাপ্লাই, মানে ইউরিয়া যেটা আমাদের কৃষকরা এখন নাইট্রোজেন বলতে ইউরিয়া বুঝে, ইউরিয়া বা নাইট্রোজেনের জমিতে অটোমেটিক একটা সাপ্লাই হয়ে গেল। তাতে পরের বার অন্য যেই ফসলই করুক, ধান যে দীর্ঘ সময় 3 মাস ধরে যে জমি থেকে যে পুষ্টিটা নিয়ে গেছে তারা এটা আবার রিকভার করে ফেলতো পরবর্তী ফসল। এছাড়া দেখবেন তিল চাষ করতো, তিল চাষ করলে জমির মাটির পিএইচ লেভেল ওটা অনেকটা অ্যাডজাস্ট হয়ে যায় এবং মাটিটা সমৃদ্ধ হয়ে যায়। তো কৃষকরা এরকম ফসল পাল্টিয়ে এরকম স্থানীয় উপযোগী বিভিন্ন ধরনের ফসল একসাথে জমিতে রেখে এই কৃষিকাজটা করত। এখনকার মতো ধানের পর ধান, শুধু ধানই করব, বা এখন ভুট্টা, তামাকের একটা প্রচলন শুরু হয়েছে, শুধু এই ফসলগুলো করব, এভাবে জমিকে নিংড়ে না নিয়ে জমির সাথে একটা সম্পর্ক তৈরি করে প্রাকৃতিকভাবে জমির পুষ্টি চক্রটা বজায় রাখতো। তো আমরা এই চর্চাগুলো করার চেষ্টা করছি। এর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৃথিবীর অন্যান্য দেশের মতো ছোট ছোট বিভিন্ন উদ্যোগ হচ্ছে, যে নিজে যার একটু জাগরণ হয়েছে, বিভিন্ন ধরনের লেখাপড়া করে এসে দেখেছে, অথবা তার শরীর খারাপ হয়ে গেছে রাসায়নিক খাবারগুলো খেয়ে, তো এরকম প্রাকৃতিক কৃষি উৎপাদন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষরা শুরু করেছে। তো আমরা তাদের সাথে একসাথে এই আন্দোলনটা করতে চাচ্ছি। তো এরকম আমরা প্রাকৃতিক কৃষক সমাজ বলে একটা জোট গঠন করেছি। এর মাধ্যমে আমরা যারা প্রাকৃতিকভাবে কৃষিকাজ করছি তাদের উৎপাদনে কী ধরনের সমস্যা হচ্ছে, তাদের ফসলগুলো বিপণনে কী ধরনের সমস্যাগুলো হচ্ছে, এই সার্বিক দিক বিচার বিবেচনা করে একটা ভোক্তা কৃষক সমবায় বা এরকম জোটের মতো করার চেষ্টা করছি। কারণ যখনই আপনি প্রাকৃতিক চাষটা শুরু করবেন, আপনি পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সব দিক দিয়ে একটা চাপের মুখে পড়বেন। আপনি প্রাণ প্রকৃতি ভালোবেসে মাটির প্রতি যত্নবান হয়ে যখন চাষবাসটা করবেন, আশেপাশের লোকজন আপনাকে পাগল বলবে, বলবে যে কি করছে না করছে। এবং ভাই আমার মনে হয় জমি নেওয়াটাও থেকে জমি লিজ বা আপনি যখন বর্গা নিবেন ও দিতে চাবে না। আপনি যখন জমিতে জাবরা দিবেন, জমিতে শুকনো খড় পাতা ফেলবেন, সে ভাববে জমিটা নষ্ট করে ফেলছে। মানে আমাদের যে পরিবেশ প্রকৃতি রক্ষা এবং টেকসই কৃষির যে বিষয়গুলো ছিল এগুলো আমাদের মাথা থেকে একদম দূর করে দিয়ে বেশি বেশি সার দাও, বেশি বেশি কি বিষ দাও, এই ধরনের বিষয়গুলো আমাদেরকে চাপিয়ে দিয়েছে। তো আমরা এরকম আমাদের স্থানীয় পর্যায়ে এবং দেশের বিভিন্ন পর্যায়ে এরকম কি কি পদ্ধতি আদি কৃষকরা অবলম্বন করে চাষবাসটা করত, এটার সাথে আবার এখন এগ্রিকোলজি, পার্মাকালচার এ ধরনের বিভিন্ন আধুনিক টার্মিনোলজিগুলি হয়েছে, ওগুলোর মেলবন্ধন করে খনার বচন বা আমাদের বুড়ো কিষাণীরা তাদের কাছে যে স্থানীয় জ্ঞানগুলো আছে এগুলোর সংমিশ্রণ করে আমরা এই নিরাপদ কৃষিটা করার চেষ্টা করছি। অ্যামেজিং। আপনাদের ভাই এটা কত বছর ধরে আপনারা করছেন? এটা আমাদের প্রাকৃতিক কৃষি আন্দোলনটা 10 বছরের বেশি সময় ধরে, কারণ আমাদের এই আন্দোলনের সাথে প্রথমে যারা ছিল তারা দেখেছিল যে
কৃষকদের নিরাপদ ফসলটা বিক্রি করে দিতে পারলে সে নিরাপদ চাষটা করবে। এবং তারা যেহেতু বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছিল, প্রথমেই চাষবাসটা তারা শুরু করতে পারেনি, ফলে তারা ঢাকায় একটা ছোট দোকান দিয়ে শুরু করে। ওই দোকানে যে কৃষকরা, যাদের কাছ থেকে আমরা শিখেছি কিভাবে চাষবাসটা করতে হয়, তাদের ফসলগুলো আসতো। ক্রমে আমরা দেখতে থাকলাম, আমরা যখন কৃষক বাড়লো, ভোক্তা বাড়লো, যে আমরা যদি নিজেরা এই চাষবাসটার সাথে না থাকি, এটা আমরা ভালো বুঝতে পারবো না। ফলে কিছু অস্থায়ী এরকম খামার করা হয়েছিল। পরবর্তীতে 2019-এর দিকে এই মানিকগঞ্জের ঘিওরে কাউটিয়া গ্রামে প্রাণবৈচিত্র্য খামারটা করা হয়। সেখানে গেলে আপনি এখন নানা ধরনের শাকসবজি, এবছর 25 ধরনের স্থানীয় ধান চাষ হচ্ছে, বিভিন্ন ধরনের ফলের গাছ। তার মানে আপনারা পুরো একটা ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করছেন, মার্কেটও যেমন একটা ভূমিকা, আবার কৃষি উৎপাদনও। ভাই, আমরা শেষ প্রশ্ন করি, আমরা শেষ ডিসকাশন, একটা ছোট্ট ডিসকাশন করতে চাই আপনার সাথে। সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে কৃষকরা যারা আছে এবং কৃষি এই পেশাটা খুব শীঘ্রই হয়তো হারিয়ে যাবে না, যদিও ম্যাসিভ আকারে ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ঢুকতেছে এখানে, জমিগুলো ওদের দখলে চলে যাচ্ছে, বাট তারপর হয়তো আরও কিছুদিনও হয়তো কৃষকদের আন্ডারে থাকবে। বাট বর্তমানে কৃষকদের কাছ থেকে মোটা দাগে ডিসিশন মেকিংয়ের যে ক্ষমতা বা ওভারঅল কৃষি পেশার প্রতি যে একটা ভালোবাসা, এটা আগ্রহটা এখন নাই। আমি দেখি না যে কোনো কৃষক চায় যে তার ছেলে কৃষক হোক। এই যে ওভারঅল কৃষি থেকে কৃষকদের যে একটা মনস্তত্ত্বভাবে সরে যাওয়া বা এই পেশাটাকে একটু পিছিয়ে চলে যাওয়া, অলসো কৃষকদের হাত থেকে পাওয়ারটা সরে যাওয়া, এই ব্যাপারটা আসলে বর্তমানে ঠিক কোন জায়গাতে আছে, বা কৃষকরা কীভাবে পাওয়ারটা হারিয়ে ফেলছে গ্র্যাজুয়ালি, এটা নিয়ে আমরা লাস্ট ডিসকাশন করতে চাই আপনার সাথে। বর্তমানে যে কৃষি রাজনৈতিক অর্থনীতি, এটা তো আন্তর্জাতিক পরিসর থেকে নিয়ন্ত্রিত হয়। বড় বড় ব্যাংক, বড় বড় কৃষি উপকরণ কোম্পানি, তাদের সাথে খাদ্য উপকরণ কোম্পানি, এদের একটা মেলবন্ধনের মাধ্যমে পুরো পৃথিবীর কৃষি সিদ্ধান্তগুলো নেওয়া হয়। আগে এটা ইউরোপ আমেরিকা নিত, বর্তমানে এটা চীনের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। ফলে তারা আমাদের উপর বিভিন্ন জিনিস চাপিয়ে দেয়। তো আমাদের যারা জাতীয় পরিসরে রাজনীতি বা নীতি নির্ধারণের সাথে জড়িত, তাদের আসলে এখানে তেমন কিছু করার থাকে না। বিভিন্ন বড় বড় লোন, বিভিন্ন বড় বড় প্রজেক্টের সাথে এগুলোকে এমনভাবে লিঙ্ক করে দেয় যে তাদেরকে এই আধুনিক রাসায়নিক এবং বর্তমানে যে ওই কোম্পানির প্যাটেন্ট নির্ভর জিএমও টেকনোলজি এবং এই সব কিছু মিলে একটা কৃষকের নাগালের বহু বাইরে একটা কৃষি ব্যবস্থা, সিনথেটিক বায়োলজি বলেন, ব্লক চেইন বলেন, এগুলোর মাধ্যমে একটা চালু করা হচ্ছে। তো এইখানে আমাদের বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলোর যারা প্রশাসক বা যারা রাজনীতিবিদ, নীতি নির্ধারক, তাদের তেমন কিছু করার থাকে না। তারা শুধু উপরের প্রযুক্তিগুলো কিভাবে কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, ডিলারের মতো এই কাজটার দিকেই তারা মনোযোগী হয়। আর 2 নাম্বার যেটা বললেন যে কৃষিতে মানুষের আগ্রহ নেই, এটা তো মূলত অর্থনৈতিক চাপের কারণে নেই, এটা অনিশ্চয়তার কারণে নেই। কারণ কৃষিতে আপনাকে এটা বৃষ্টি আসতে পারে, আপনার ফসল হানি হতে পারে, এরকম নানা ধরনের অনিশ্চয়তা এখানে বিরাজ করে। এবং আমাদের দেশে তো একটা নগরমুখী, একটা বিদেশমুখী শিক্ষা ব্যবস্থার কারণে গ্রামের প্রতি তো মানুষের মনের মধ্যে কোনো ধরনের মমতা বা কোনো ধরনের দায়িত্ববোধ তৈরি করা হয়। জাস্ট একটা রোমান্টিসাইজ ফিলিং আছে যে ওকে, বছরে একদিন আমি একটু যেতে চাই, একটু পিঠা খেতে চাই, একটু ছবি টবি তুলতে চাই, ওই পর্যন্ত আই থিঙ্ক ওইটা একটা আছে হয়তো। এবং ওই পিঠার সাথে যে জড়িত আমার ঢেকি, আমার জাতা, আমার চুলা, পিঠার যে রেসিপিটা এবং পিঠার যে উপকরণগুলো, এইগুলোর সাথে যে সম্পর্কটা, এই সম্পর্কগুলো হারিয়ে গেছে। এগুলো কোথাও বিশ্ববিদ্যালয়ে পড়ানোও হয় না তেমন। আপনাদের মতো এখন যারা একটু প্রগতির শিক্ষক আছে, তারা এই বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। এইভাবে একটা এখন আমরা একটা দেখতে পাচ্ছি যে 10 বছর আগে এই কথাগুলো যখন আমরা বলতাম, তখন তেমন সাড়া পেতাম না, বা আমাদেরকে যে তীব্রভাবে আক্রমণ করা হতো, এখন এটা কিছুটা কমে এসছে। কারণ জলবায়ু পরিবর্তন বা মানুষ সার বিষ দিয়েও মানুষের খাবারটা তো করতে পারে। রাইট ভাই, দ্যাটস দ্য কোশ্চেন। এই এরাতে আমি আসতে চাচ্ছিলাম যে এই যে আপনি বলছিলেন যে আমাদের 1970-এর বা 60-এর দশকে নতুন নতুন বীজগুলো আসলো, এখন আবার জিএমও এসছে, হাইব্রিড এসছে এক সময়, অ্যান্ড দে অলওয়েজ সেড যে বিগ প্রোডাকশন, ইল্ড। এখন 2025-এ এসে কি তার মানে মানুষের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, বাংলাদেশের মানুষজন খাবার টাবার পাচ্ছে, বা এত উৎপাদনের কারণে মানুষের হাতের নাগালে খাবার চলে এসছে, নাকি এখনও আমরা খাবার থেকে পিছিয়ে আছি? আপনি এখনো দেখবেন 1 কোটি পরিবারকে, যাকে স্বল্প আয়ের পরিবার বলছে, সরকার টিসিবির মাধ্যমে খাবারটা দিচ্ছে, এবং ওখানে দেখবেন বিভিন্ন কোম্পানির খাবার তারা দিচ্ছে। তার মানে কোম্পানি কৃষিটা করছে, কৃষকরা খাদ্যটা উৎপাদন করে দিচ্ছে, সেটা আবার কোম্পানি কিনে নিচ্ছে,
দিয়ে এই ক্ষুদ্র আয়ের পরিবার থেকে দেওয়া হচ্ছে। মানে পুরো যে রাসায়নিক কৃষির চক্রটা, এটা আসলে কোনো মানে সাস্টেনেবলও নয়, প্রফিটেবলও নয়। বুঝতে পারলেন? মানে এই রাসায়নিক কৃষির মাধ্যমে যে খাবারটা আমরা বিশাল পরিমাণ ভর্তুকি দিয়ে, রাসায়নিক সারে গত বছর প্রায় 28,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে, বিশাল পরিমাণ ভর্তুকি দিয়ে যে খাবারটা তৈরি করছি, ওইটা কেনার ক্রয় ক্ষমতাও আমার নাগরিকদের নেই। ওইখানেও ভর্তুকি দিয়ে, তার মানে দেখেন এক জায়গায় আমি রাসায়নিক সারে ভর্তুকি দিচ্ছি, বিশাল সংখ্যক কৃষি অফিসার আমি লালন পালন করছি, পাশাপাশি আবার খাদ্যে ভর্তুকি দিচ্ছি। মানে পুরো রাসায়নিক কৃষি চক্রটা আমাদের খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত করতে পারে নাই। কিন্তু গুটি কয়েক কোম্পানি বা গুটি কয়েক প্রতিষ্ঠান হয়তো প্রচণ্ড পরিমাণ লাভবান হচ্ছে। আমাদের সুদূর আর্জেন্টিনা থেকে যখন বা ব্রাজিল থেকে যখন সয়াবিন তেল আসতেছে, নিশ্চয়ই এটার পেছনে বড় একটা কোম্পানি লাভবান হচ্ছে, কিন্তু সেই সয়াবিন তেলটা আমাদের ট্রাকের সামনে দাঁড়িয়ে, যেটা বলছিলেন টিটিসিবির আন্ডারে প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি মানুষ কিনতেছে, রোদের মধ্যে দাঁড়িয়ে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে, ট্রাকের সামনে প্রত্যেকটা দিন আমরা বাংলাদেশের প্রত্যেকটা মহল্লায় দেখি টিসিবির ট্রাক ঘোরাফেরা করে। তার মানে স্টিল একটা কোম্পানি লাভবান হচ্ছে, সেই সয়াবিন তেল বিক্রি করে হচ্ছে, কিন্তু সেই সয়াবিন তেলটা আমাকে কিনতে হচ্ছে ট্রাকের সামনে দাঁড়িয়ে। এইরকমই তো অনেকটা। এটাই খুবই দুঃখজনক বিষয় যে এত কিছু করেও খাবারটা আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি। আমাদের প্রতি 3 টাকা খাদ্য খরচের 1 টাকা বিদেশি খাবার খেতে হয়, আনতে হয়। এত কিছু হলো, এত টাকা খরচ হলো, তাও এটা আমরা পারলাম না। এখন আমাদের একটা সময় আছে, এগুলো উপলব্ধি করে আমরা যদি বিকল্প চিন্তা করি, এখন যে খাদ্য সার্বভৌমত্বের কথা বলে, যে আমি কি খাবো, সেটা আমার পরিবেশ উপযোগী কিনা, আমার পছন্দসই কিনা, আমার সংস্কৃতি উপযোগী কিনা, এগুলো বিচার বিবেচনা করে একটা শ্রেণীর মানুষ এখন চাষবাস করছে, খাওয়ার চর্চাটা শুরু করছে। তো আমরা এটাই আশার আলো দেখি যে এই আশায় দিয়ে আমরা যদি আমাদের কৃষি ব্যবস্থাটা পরিবর্তন করতে পারি, যাতে আমাদের প্রাণ প্রকৃতি ভালো থাকে, আমরা নিজেরা ভালো থাকি, এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আরও উর্বর একটা কৃষি জমি বা উর্বর একটা ইকোসিস্টেম, সমৃদ্ধ একটা ইকোসিস্টেম আমরা তুলে দিতে পারি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেকগুলো বিষয় নিয়ে ডিসকাস করেছি, বিশেষ করে আমাদের কৃষির যেই ট্রান্সফরমেশনটা বা জার্নিটা, এবং সেটার সাথে বায়োডাইভার্সিটির কানেকশন, কৃষকের হেলথ, আমাদের ওভারঅল ফুড সিস্টেম, ফুড সিকিউরিটি, দুটোর বিষয়ে কিছুটা কথা এসছে, এবং পাশাপাশি আমাদের ইন্ডিজিনাস বিভিন্ন প্র্যাকটিসের কথা এসছে, আমাদের কৃষকদের জ্ঞানটার কথা এসছে, কলোনিয়াল লিগেসিগুলো চলে এসছে, অলসো বর্তমানে যে কেমিক্যাল ফার্মিং, হাইব্রিড সিড বা হরমোন বা পেস্টিসাইড, এটার কথা এসছে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি আমাদের যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকেও সবাইকে থ্যাংক ইউ। এবং আমি জানি যে একটা কোশ্চেন আসবে কমেন্ট বক্সগুলোতে, যে হ্যাঁ, এই ওয়েতে কি আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো, মানুষ কি খেতে পারবে, মানুষ কি বাঁচতে পারবে? কিন্তু ইফতেখার ভাই যে কথাটা বারবার বলছিল, যে ইটস নট অনলি অ্যাবাউট দ্য ইল্ড অফ দ্য রাইস, ইটস নট অনলি অ্যাবাউট দ্য ইল্ড অফ দ্য কর্ন, ভুট্টা, বা ইটস অলসো ইল্ড অফ দ্য আমাদের এন্টার বায়োডাইভার্সিটি। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে প্ল্যানেটারি বাউন্ডারিজ নামে একটা বাউন্ডারিজ আছে, যেই বাউন্ডারিটা একবার ক্রস করে গেলে আমরা ব্যাক করতে পারি না, যেটা অলরেডি আমাদের অনেকগুলো বায়োডাইভার্সিটিক্যাল এলিমেন্ট হারিয়ে গেছে লাস্ট অনেক বছরে। তো আমাদের এতক্ষণ ধরে ন্যারেটিভ ডিসকোর্স পডকাস্টে থাকার জন্য ধন্যবাদ। এবং আপনারা হয়তো জানেন যে এই পডকাস্টটা আমাদের 2টা অর্গানাইজেশন যৌথভাবে আমরা করছি, মেকি টিম এবং গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ থেকে। এবং আমাদের এই এপিসোডে থাকার জন্য থ্যাংক ইউ। নেক্সট এপিসোডে আপনি অগ্রিম ইনভাইটেশন দিয়ে যাচ্ছি, এবং ইফতেখার ভাইকে থ্যাংক ইউ আমাদের পডকাস্টে আসার জন্য। সবাইকে শুভরাত্রি, শুভ দুপুর, শুভ সকাল।